বিজিএচআরআই কর্তৃক আয়োজিত আজকের এই মিজেলসের উপর অনলাইন সেশনে আমরা অত্যন্ত সৌভাগ্য, আমাদের সাথে দুজন মেন্টর আছেন। আজকে আমাদের সেশনে চিফ গেস্ট হিসেবে আছেন আহ, অত্যন্ত স্বনামধন্য পেডিয়াট্রিশিয়ান প্রফেসর ডক্টর আহমেদ মুর্তজা চৌধুরী স্যার, প্রফেসর এম আর খান মেডিকেল কলেজ, এম আর খান মহাশিশু হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। আমাদের সাথে কিনোট স্পিকার হিসেবে আছেন আমাদের বিজিএচআরআই এর অত্যন্ত স্বনামধন্য মেন্টর, বিশিষ্ট পেডিয়াট্রিশিয়ান ডক্টর আসমা আক্তার ম্যাম, এফসিপিএস পেডিয়াট্রিক্স কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। আমাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন। আমি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ নিউরোলজিতে পিজি হাসপাতালে। সেই সাথে বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিজিএ ছাড়াই আমি একাডেমিক কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের বিজিএচআর এর আল্টার একাডেমিক কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রেসিডেন্ট নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা নির্দিষ্ট সময়ের পরে শুরু করতে পেরে কিছু টেকনিক্যাল ঝামেলার কারণে আমাদের সময় লেগে গিয়েছিল। তো আমরা আমাদের আজকের সেশনের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেন্টরদের ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি আজকের আমাদের সেশন উদ্বোধন ঘোষণা করার জন্য এবং স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই সেশনের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর আহমেদ মুর্তজা স্যারকে সেশন নেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার। তো অলরেডি এখানে যে তালহা যে প্রেজেন্টেশন করবে এটা বোঝা যাচ্ছে আমরা মিজেলস গাইডলাইন যেটা আছে এটা অনুযায়ী সব ঠিক আছে, কিন্তু যেটা মিজেলস গাইডলাইনে যেটা আসলে আমাদের কাফ কলেরা কনজাংটিভাইটিস এবং হাই গ্রেড ফিভার এটা বলা হয় হাই গ্রেড ফিভার। তো আমরা এজ এ ক্লিনিশিয়ান হাই গ্রেড ফিভার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে হাই গ্রেড ফিভার যে কোনো কারণে হতে পারে। একটা হলো ডেঙ্গু, তাহলে ডেঙ্গুতে রানিং নোজ থাকবে না, ভেরি ইম্পর্টেন্ট, বডি এক থাকবে। চিকনগুনিয়া রানিং নোজ থাকবে না, বডি এক থাকবে। ভাইরাল ফিভারে রানিং নোজ থাকবে কিন্তু কনজাংটিভাইটিস সামান্য থাকবে, রেড টাং থাকবে না। রেড টাং যেটা রেড টাং স্টোমাটাইটিস থাকবে না এবং কপ্লিক স্পট থাকবে না। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। অন্য জ্বর যেগুলো আছে ভেরি হাই গ্রেড ফিভার, এন্টারিক ফিভার হাই গ্রেড হতে পারে, বাট এটা রাইজিং ফিভার হবে। এন্টারিক ফিভার প্রথমেই হাই গ্রেড হবে না। অ্যানাদার প্রবলেম আছে ইন কেস অফ ফিমেল, হাই গ্রেড ফিভার ইউটিআইতে হতে পারে, সেটা চিলস উইথ রাইগার স্পাইকি ফিভার হবে। তাহলে আমরা হাই গ্রেড ফিভারটাকে আগে ডিস্টিংগুইশ করতে হবে, সবগুলোকে মিজলস ধরে আগানো যাবে না এবং ভয় পাওয়া, এবং কেউ টেলিফোন দিলে ওটা জিজ্ঞেস করতে হবে আপনার হাই গ্রেড ফিভারের সাথে মুখে খাওয়া রুচি কমে গেছে কিনা। কারণ মিডলস গাইডলাইনে কাফ কলেরা কনজাংটিভাইটিস এন্ড হাই গ্রেড ফিভার আছে, পরে কিন্তু নতুন মিডলস গাইডলাইনে দুইটা জিনিস পরে অ্যাড করেছে ওইটার সাথে, এটা হলো স্টোমাটাইটিস এন্ড ফটোফোবিয়া। তাহলে সাধারণত মিজলসের যে কনজাংটিভাইটিস সেখানে ফটোফোবিয়া থাকে, এটা কোনো সময় সাধারণত অন্য কোনো ডিজিজে হয় না, এবং ফেসের স্পেশাল লুক আসে একটা, মানে কি বলবো, একটা মানে কনজেস্টেড ফেস, এটা কিন্তু কোথাও হয় না। এবং স্টোমাটাইটিস রেড টাংটাকে আসলে এত ইম্পর্টেন্স কেউ দেয় না, কিন্তু স্টোমাটাইটিস এন্ড রেড টাং আমি প্র্যাকটিক্যালি ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখছি এটাই খুবই ইম্পর্টেন্ট। এবং এখন রিসেন্টলি আমি পাচ্ছি যে জিনিসটা, সেটা সবার একটু নজর রাখা দরকার। যারা ভ্যাকসিনস পাচ্ছে, পেয়ে গেছে আগে, ওদের আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে রেড টাং থাকে, রানিং নোজ থাকতেছে, কনজেস্টেড আই থাকে, সাথে কপ্লিক স্পট থাকে, কিন্তু র্যাশ নাই। তো র্যাশ নাই যে এটা র্যাশ আসতেছে না, তাইলে কোনো কিছু কেসে যদি 4 দিন 5 দিনের জ্বর থাকে, র্যাশ নাও থাকে, তাও কপ্লিক স্পটটা সার্চ করতে হবে। এবং অ্যাস্টোনিশিংলি কপ্লিক স্পট
ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সবাই বলে যে রেশ আসার আগে থাকে, তাহলে রেশ তো আসতেছে না, যতক্ষণ আসতো না কপ্লিক স্পটটা পাওয়া যায়। এটা দুইটা জায়গায় পাওয়া যায়, দুইটা চিকে পাওয়া যায় এবং অনেক সময় অন্য এরিয়াতেও পাওয়া যায়। এখন প্রশ্ন হলো স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনস কিনা। স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনস এবং স্কারলেট ফিভারে প্যালেটাল র্যাশ থাকে, টনসিল কনজেস্টেড এবং পাস পয়েন্ট থাকে, এবং যেগুলো ডায়াগনস্টিক লিম্ফ নোডটা টেন্ডার থাকে। স্কারলেট ফিভারে র্যাশটা সেকেন্ড ডেতে আসে, র্যাশটা স্যান্ড পেপার র্যাশ থাকে। তাহলে মিজলসের র্যাশটা কখনো হাত দিয়ে মানে ফিল করলে এটা রাফ থাকবে না, অলওয়েজ এটা প্লেন, এবং র্যাশটা মাথা বিহাইন্ড দিয়ে শুরু হবে, পরে কমপ্লিয়েন্ট হয়ে যাবে, পিলিং হবে। তো আমি একটা জিনিস এবারকার মিজলসে লক্ষ্য করতেছি, র্যাশ আসতেছে না, কপ্লিক স্পট থাকতেছে, রেড টাং থাকতেছে। তাহলে সেই সমস্ত কেসেও আমরা মিজলসের কমপ্লিকেশনস ধরে আগাতে হবে, কমপ্লিকেশনস হতে পারে। তাহলে একটা পেশেন্ট ইদানিং আমরা পাচ্ছি যে বারবার কার জ্বর হচ্ছে, কিন্তু 5 দিনের জ্বরের মাথায় হঠাৎ নিউমোনিয়া হয়ে যাচ্ছে, এন্ড দ্যাট নিউমোনিয়া ইজ প্রবাবলি ডিউ টু মিডলসের ইমিউনিটি কমে যাচ্ছে, সুপার ইম্পোজ নিউমোনিয়া হচ্ছে। আজকে আরেকটা কেস পাইছি, ওর ওটাইটিস মিডিয়া হয়েছে। তাইলে দুইটা জিনিস আমাদের মাথায় একটু রাখতে হবে, নিউমোনিয়া এন্ড ওটাইটিস মিডিয়া। তাহলে সেখানে আমি সিবিসি সিআরপি করা উচিত। ব্লাড কাউন্ট করলে যদি ব্লাড কাউন্ট পজিটিভ থাকে, সিআরপি বেশি থাকে, লিউকোসাইটোস থাকে, তাইলে মানে আনটিল প্রুভড আদারওয়াইজ ওখানে এনি ইনফেকশন ধরে নিয়ে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মিজলস এর কারণেই যে নিউমোনিয়া হয়, ওটা মর্টালিটি রেট বেশি, কমপ্লিকেশনস বেশি। আরেকটা হলো খেতে পারে না, খেতে যখন পারে না তখন মানে পেশেন্টের ইরিটেবিলিটি বেড়ে যায়। অনেক ক্ষেত্রে আমার কাছে একটা মিজলস কেস ভর্তি হয়েছিল, তার নিউমোনিয়া ছিল স্টেফাইলোকক্কেল নিউমাটোসিল ছিল, সেটা কিন্তু নর্মাল অ্যান্টিবায়োটিকে কাজ করে নাই, পরে ব্যাঙ্কোমাইসিন দিতে হয়েছে। এবং অনেক সময় আর্লিন দিলে ভালো হয়, কিন্তু আর্লিনে একটু ডায়রিয়া হয়ে যায়। তো এই পয়েন্টটা প্র্যাকটিস পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট। আরেকটা প্র্যাকটিস পয়েন্ট হলো যে রেশ আসলেই যে মিজলস তা না। স্কারলেট ফিভারের রেশ স্যান্ড পেপার রেশ, যে কোনো পেপিউল হলে এটা মিজলস হবে না সাধারণত, কারণ পেপিউল মিজলসে হয় না। ইচিং হবে না, ইচিং স্ক্যাবিসে হবে। সো এটা একটু কনফিউজড হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা। এবং বেসিকলস হবে না, বেসিকলস হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হবে, চিকেন পক্স হবে। তাহলে রেশটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করতে হবে, এটাকে মিজলসের রেশ কিনা। মিজলসের রেশ কনফ্লুয়েন্ট হবে, টেনিং হবে, পিলিং হবে। এবং আরেকটা ডিজিজে পিলিং হয়, সেটা হলো স্কারলেট ফিভার। তো সেটা এত কমন না, এখন তো মিজলসের সিজন চলতেছে। নেক্সট পয়েন্ট হলো যে মিজলস কে বলা হয় গডফাদার অফ অল ডিজিজেস, বিকজ সেখানে CD4 সেল কাউন্ট কমে যায়, যেমন কোভিডে কমে যায়। তো CD4 সেল কমে গেলে, মানে টেম্পোরারিলি তার অ্যাক্টিভিটি ডাউনগ্রেডেড হয়ে গেলে, বিকজ CD4 সেলের উপর অ্যাটাক করে মিজলস, ইমিউনোসাপ্রেশন হয়। এবং এটা IMCI গাইডলাইন এটা বলা আছে আনটিল 3 মান্থস পর্যন্ত মনিটরিং করতে হয়, যে 3 মাস আগে কোনো ট্রেনিং হয়েছিল কিনা, র্যাশ আসছিল কিনা। কেন এই 3 মাসের কথা বলা হলো? কারণ মিজলস হওয়ার পরে বডির যে ইমিউনিটি কমে যায়, ও আপ টু 3 মান্থস অ্যারাউন্ড ওর কিন্তু বিবিধ অসুখ লেগে থাকে। সেজন্য কোনো কেস মিজলস হলে প্র্যাকটিস পয়েন্টে যেখানে থাকেন আপনারা দেশের, সেখানে ওকে কিন্তু ফলো আপ থেকে বাদ দিবেন না। তার খাওয়া দাওয়া কমে গিয়ে মেলনিউট্রিশন হবে, ডায়রিয়া হতে পারে, ওটাইটিস মিডিয়া হতে পারে, আবার অনেক সময় অন্য যেগুলো কমপ্লিকেশন যে কোনোটা হতে পারে। আর ইম্পর্টেন্ট হলো মেলনিউট্রিশন হতে পারে। সেই জন্য ওকে 3 মাস ফলো আপে রাখতে হবে। এটা আমি বারবার বলতেছি এই কথাটা, যে মিজলস এসে চলে গেছে কিন্তু সবাই সব ঠিক হয়ে গেছে তা হবে না। এই বাচ্চাগুলো 3 মাস সাফার করবে। এবং কোনো কেসে যদি মিজলস কেসে দেখা যায় লাংসের ওপাসিটি ক্লিয়ার হচ্ছে না, তাহলে দুইটা জিনিস ধরতে হবে, আইদার স্টেফাইলোকক্কাল ইনফেকশন হচ্ছে উইথ হাই ফিভার, আরেকটা হলো টিবি হচ্ছে কিনা। এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে ম্যালারিস্ট হয়ে গেলে তো ইয়ে হয়ে যায়। আরেকটা পয়েন্ট হলো যে মিজলসের ভ্যাকসিনের ব্যাপারে, যেহেতু ভ্যাকসিনটা দুইটা ডোজ দেওয়া হয়, 9 মাস এবং 9 and 15 months, 9 মান্থেরটা আসলে প্রোটেক্টিভ ইমিউনিটি পুরো তৈরি করে না, কারণ বডির সিডি মানে সেলুলার ইমিউনিটি ওই সময় পুরোপুরি গ্রো করে না। এই জন্য 9 মান্থসের ভ্যাকসিনটা যে খুব ভালোভাবে কাজ করে তা না, কিছু হয়, প্রোটেকশন 100% হয় না। 2 নম্বর হলো 9 মান্থসে ড্রপ আউট হয়ে যায়। তাহলে 9 মান্থসে একজন ভ্যাকসিন দিল, কিন্তু আবার মিজলস হচ্ছে কেন, 15 মাসেরটা সে পুরো পায়নি।
এই জন্য 9 মান্থস পাক আর না পাক সবাইকে এবার মিসেলস ক্যাচআপ ক্যাম্পেইনে প্রমোট করতে হবে যে দেন। কেন দেন? কারণ হলো একসাথে ভ্যাকসিন গুলা যখন পুরা কমিউনিটিতে চলে যায় তখন হার্ড ইমিউনিটি বেড়ে যায়। হার্ড ইমিউনিটি না বাড়া পর্যন্ত মিসেলস কে ঠেকানো যাবে না। সো এই জন্যই হার্ড ইমিউনিটিটা আমাদের খুবই দরকার, এই জন্য সবাই পার্টিসিপেট করতে হবে। আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম ইউরোপের, সেখানে রোমানিয়াতে ওরা মানে মিসেলস ভ্যাকসিন দিতে আসে নাই ভয়ে, কি উল্টা প্রোপাগান্ডা হয়েছে। এবং তারপরে সেই হেলথ ওয়ার্কার বলতেছে, ডাক্তার বলতেছে দেখেন এই যে পুরা হসপিটাল ভর্তি মিসেলস, কারণ তারা মিসেলস ভ্যাকসিন দেয় নাই। তো এখানে প্রোপাগান্ডা উল্টা চলতে পারে, সেটার থেকে সতর্ক থাকতে হবে যে না, যদি ভ্যাকসিন দিতে হবে। এবং যারা 6 মাস থেকে কেন দেওয়া হচ্ছে, 6 মাসেরটা দেওয়া হচ্ছে কারণ এর আগেই ইমিউনিটি কম থাকে কিন্তু মিসেলস হয়ে যেতে পারে, সেজন্য 6 মাসেরটা ধরে নিলাম 100 ভাগ কাজ করবে না, কিন্তু এটা দিতে হবে। 9 মাসে সে আবার দিবে, 15 মাসে সে আবার দিবে, কিন্তু মাঝখানে ক্যাচ আপ ক্যাম্পেইনে সে ঢুকবে। এবং কেউ এমন আছে যে এটা আবিদ হোসেন মোল্লা বলছিল কয়েকদিন আগে, সেটা হলো 1 মাসের মধ্যে যদি দিয়ে থাকে ভ্যাকসিন তাহলে দেওয়ার দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি কাউকে দেওয়ার দরকার নেই বলবেন না, বললে মেসেজ মেসেজ একটা নেগেটিভ মেসেজ চলে যাবে। তো এই পয়েন্টটা যে এবারকার ক্যাচ আপ ক্যাম্পেইনে সবাই যাতে পার্টিসিপেট করে। আমি গতকাল প্রেস ক্লাবে এটা বলেছি যে আইলা ঝড়ে যেমন করে সুন্দরবন বিধ্বস্ত হয়ে যায়, সেই রকম মিজলসে পুরা বাচ্চাদের পুরা হোল সিস্টেম মানে ক্রাশ হয়ে যায়। এটা কোনো ডিজিজে হয় না, এটা মিজলসে হয়। এই জন্য মিজলস ইজ নট এ ডিজিজ, ইট ইজ এ গডফাদার অফ ডিজিজ। এবং এখানে কোথায় নাই, সব জায়গায় এর অ্যাকশন চলে। মাথায় এনকেফালাইটিস হতে পারে, কানে অটাইটিস মিডিয়া, এই সব কিছু উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সব জায়গায়, বিশেষ করে ডায়রিয়া হয়। সো এখানে আমরা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে কেন ডায়রিয়া হয়, কেন রেসপিরেটরি ইনফেকশন হয়, প্রত্যেকটা এপিথেলিয়াল লাইনিং গুলো ডিস্ট্রয়েড হয়ে যায়। কিন্তু ওগুলা রিকভার করার জন্য আমরা ভিটামিনস দিতে হবে। এবং অনেক সময় ডায়রিয়ার সাথে পেট ফোলা হয়, এডরিনাল ডিস্টেনশন হয়, সেখানে কিন্তু ইলেকট্রোলাইট করতে হবে। আমার একটা কেসে আমি দেখলাম যে ডায়রিয়া হয়েছে একটু, কিন্তু পেট অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, পেশেন্ট কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না, পরে ইলেকট্রোলাইট করে দেখি হাইপোক্যালেমিয়া। তো ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে ডায়রিয়ার সাথে, এটা ঠিক করতে হবে, নিউট্রিশনটাকে ঠিক রাখতে হবে। যদি কোনো কেস দেখা যায় যে মিডলস ভালো আছে কিন্তু আফটার 7 ডেজ, মিজলস হওয়ার 7 দিনের মাথায় তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে, এটাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরতে হবে, স্পেশালি স্টেফাইলোকক্কাল ইনফেকশন। এবং সেখানে নিমাটোসিলস পেতে পারেন, অ্যান্টি স্টেফাইলোকক্কাল অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি সে ইনজেক্টেবল না পায়, অরাল ফ্লুক্লোক্সিলিন, অরাল লিনেজলাইড, অথবা খুব খারাপ হলে ভ্যানকোমাইসিন। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, মানে সেফট্রাক্সন, ভ্যানকোমাইসিন, ভ্যানকোমাইসিন এড করা লাগতে পারে অনেক ক্ষেত্রে। তো সার্চ করবেন নিমাটোসিলস আছে কিনা, সার্চ করবেন কোন জায়গায় অপাসিটি আছে কিনা, কনসলিডেশন। এবং আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যে অন্য কোনো ভাইরাসে এরকম হয় না, মিডলস ভাইরাসে ক্রুপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ক্রু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। এদের লেনিনজাইটিস হয়, লেনিনজাইটিস হলে ক্রু হয়, ক্রু যদি খারাপ হয় তাহলে কিন্তু জেনি টাইম অক্সিজেন কমে যেতে পারে এবং সে ডেথ হতে পারে। স্ট্রাইডার, ওটা স্ট্রাইডার নিয়ে প্রেজেন্ট করবে। এখানে মিডলস গাইডলাইনে 3টা ক্লাসিফিকেশন আছে স্ট্রাইডার, নো স্ট্রাইডার, মানে একটু স্ট্রাইডার হচ্ছে বাট টেকিং ফুড ওকে। আর একটা হলো স্ট্রাইডার ডিউরিং অ্যাওয়েক আওয়ার্স ওর কাফিং, যখন কাশে তখন স্ট্রাইডার হয়, উত্তেজিত হলে স্ট্রাইডার হয় না। আর একটা হলো স্ট্রাইডার অলওয়েজ ইন এ কাম চাইল্ড। সেখানে এই স্ট্রাইডারটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় আমরা ভুল করে স্ট্রাইডার এবং হুইজের মধ্যে পার্থক্য করতে পারি না। স্ট্রাইডার ইজ লাইফ থ্রেটেনিং, হুইজ ইজ নট লাইফ থ্রেটেনিং। তো ম্যাক্সিমাম মিজলস কেসে স্ট্রাইডার আছে কিনা এটা দেখতে হবে। যদি স্ট্রাইডার থাকে, ইউ গিভ অ্যাড্রেনালিন লেবুলাইজেশন, এটা গাইডলাইনে বলা আছে এবং এটা রিকমেন্ডেড অ্যাড্রেনালিন লেবুলাইজেশন। এবং পারলে 1 সিঙ্গেল ডোজ অফ স্টেরয়েড দিয়ে দিবেন, ডেক্সামিথাসোন, তাহলে স্ট্রাইডারটা কমে যাবে, মানে রিস্কটা কমে যাবে। এবং অক্সিজেন স্ট্রাইডার হলে অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন দেখবেন। আমার একটা কথা মনে আছে, একটা হসপিটালে বাংলাদেশ মেডিকেলে ওটা সারা রাত ধরে নেবুলাইজেশন দিল পেশেন্টটাকে, বাট ইট ওয়াজ এ কেস অফ স্ট্রাইডার। তো ক্লিনিশিয়ান স্ট্রাইডারকে আইডেন্টিফাই করতে পারেনি, পরে আই ট্রান্সফার্ড ইট টু ইএনটি ডিপার্টমেন্ট, পরে ট্রাকিওস্টমি করে ওকে সেভ করতে হয়েছে। সো এই পয়েন্টটা মিজলসের সাথে ভেরি ইম্পর্টেন্ট, দুইটা, নিউমোনিয়া এন্ড স্ট্রাইডার। আর আরেকটা হলো কাউন্সিলিং করতে হবে অ্যাবাউট ফিডিং। আর আরেকটা পয়েন্ট হলো জিহ্বা ঘা হয়ে যায়, সাদা হয়ে যায়, সেখানে নাইস্টার ড্রপ দিতে পারেন। আর যে সমস্ত জায়গায় জেনসেন ভায়োলা পাওয়া যায় ভায়োলা দিতে পারেন।
এবং মাউথ হাইজিন মেনটেন করতে হবে। 4 বার নর্মাল স্যালাইন দিয়ে মানে অথবা লবণ পানি দিয়ে মাউথ ওয়াশ করতে হবে। যে মাকে এই জায়গাটা একটু অ্যাডভাইস দিতে হবে, মাউথ ওয়াশিং। কারণ মাউথ থেকে ইনফেকশন হয়ে গেলে ক্যাঙ্ক্রাম মরিস হয়ে যাবে, মাউথ থেকে ইনফেকশন ফাঙ্গাস হতে পারে, এবং মাউথের ইনফেকশন কি হবে, ইনটেক, বাচ্চাদের ইনটেক কমে যাবে। তো ধন্যবাদ, আমাদের এই পয়েন্টগুলা আমি উল্লেখ করলাম। আর কারো কিছু জানা থাকলে বলতে পারে। ধন্যবাদ স্যার, আমাদের উদ্দেশ্য গুরুত্ব মিসাইল সম্পর্কে গুরুত্বপূর্ণ আহ, কথা বলার জন্য। হ্যাঁ, স্যারের আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো আইসোলেশন। আমরা সাধারণভাবে আমরা বলি 2 days বিফোর দ্য রেস্ট, 4 ডে আফটার। তাইলে 2 days বিফোর রেস্টটা আমরা পাচ্ছি না। মোটামুটি জ্বর আপনাদের কাছে 2 দিনের জ্বর নিয়ে আসে, তখন থেকে একবারে সোজা 7 দিনের রেস্ট দিয়ে দিবেন, আইসোলেশন দিয়ে দিবেন। এবং মুখে ওইটা বলবেন যে রেস্ট যদি আসে, রেস্ট আসলে রেস্টের পরে 5 দিন, 4 দিন না দিয়ে 5 দিন দেন। এটা পয়েন্ট হলো স্কুল লেভেলে, সব জায়গায় এদেরকে আইসোলেট করে রাখতে হবে। আমরা কোভিড এর সময় আইসোলেট করছি, কিন্তু এখন আমরা এইভাবে করতে পারতেছি না। তো এদেরকে আইসোলেট করতে হবে, কারণ তারা ভেরি হাইলি ইনফেক্টিভ। এবং আজকাল হেলথ কমপ্লেক্সেও যদি যায়, তাইলে তাদের জন্য আলাদা একটা কর্নার করে দিবেন, মিলস এর কর্নার আলাদা, অন্যদের সাথে যাতে এরা মিশে না যায়। এবং তারা মাস্ক ব্যবহার করবে। কাশি, একটা কাশি দিলে ওই কাশির যে ইয়েটা, ড্রপলেট গুলা, এটা 2 ঘন্টা 3 ঘন্টা থাকে ওই জায়গায়, আরো যে কেউ ঢুকবে তে ইনফেক্টেড হবে। তো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে আমরা আইসোলেশন মেনটেন করতে হবে। নিউট্রিশন, তো আমাদের দেশে ব্লাইন্ডনেস এত কমন না, কিন্তু আমাদের দেশে কমন হলো রেড টাং উইথ ডিক্রিজ ইন টেক অফ ফুড এবং নিউমোনিয়া। ডায়রিয়া এত কমন পাওয়া যাচ্ছে না, অনেক সময় পাওয়া যাচ্ছে। কারণ ডায়রিয়ার সাথে ব্লাড ইন দ্য স্টুল থাকলে ওটাকে ব্যাকটেরিয়াল ধরতে হবে, শিগেলোসিস, ও তখন ওখানে সিপ্রোসিন দিতে হবে অথবা সেলেক্সিড দিতে হবে। এবং মাকে একটা অ্যাডভাইস দিতে হবে, যদি কোনো অ্যান্টিবায়োটিক দেন অ্যাডভাইস দিয়ে দিতে হবে, যদি দ্রুত শ্বাস নিয়ে বুক দেবে যায় তাইলে আসবে, এই পয়েন্টটা মাকে অ্যাডভাইস দিবেন। অথবা ডেঞ্জার সাইন গুলা, যেগুলা সিভিয়ার কমপ্লিকেটেড মিজলস এর ডেঞ্জার সাইন, যেগুলা যে একবারে খেতে পারছে না, তারপরে স্ট্রাইডারিনে কাম চাইল্ড হচ্ছে, অথবা দ্রুত শ্বাস নিচ্ছে, অথবা বুক দেবে যাচ্ছে, অথবা ডায়রিয়া হয়ে চোখ দেবে যাচ্ছে, ওই পয়েন্ট গুলা কাউন্সিলিং এ দিতে হবে। কারণ এত রোগী দেখেন, আপনি ইচ্ছা করলে সবাইকে ফেরত আনতে পারবেন না, কিন্তু কাউন্সিলিং করার জন্য একজনকে রাখতে হবে। আপনারা ডাক্তার হিসাবে এত ব্যস্ত থাকবেন আউটডোরে যে আসলে একা সবকিছু করতে পারবেন না। তো একজন সিস্টারকে রাখবেন পুরো কাউন্সিলিং দেওয়ার জন্য। ওই ওই কাউন্সিলিং এর পয়েন্ট গুলা বাংলায় লিখে দিবেন, সে ওইটা পড়বে। তা নাহলে আপনি পারবেন না। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে আমরা ডাক্তাররা অনেক সময় কাউন্সিলিং দিতে পারি না, কারণ এত লোড থাকে। তখন একজন সিস্টারকে এটা অথবা একটা ব্রাদারকে এটা অ্যাসাইন করে দিবেন। পুরা কাউন্সিলিং এর পয়েন্টটা হয় টাইপ করে নেন অথবা ইয়ে করে ওটা বারবার সবাইকে দিয়ে দিলে ভালো হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমাদের অত্যন্ত ব্যস্ততার মাঝেও চেম্বার থেকে আমাদের থ্যাংক ইউ। সাথে জয়েন করেছেন। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা ওভারঅল অনেক কিছু জানতে পারছি। তো স্যারকে আমরা আবারও ধন্যবাদ দিচ্ছি। সম্মানিত চিকিৎসক বৃন্দ, আমরা আমাদের নেক্সট সেশনে যাব। বিজিএচআরআই সম্পর্কে আপনারা অনেকেই জানেন। বিজিএচআরআই সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলবো আপনাদেরকে। বাংলাদেশ গ্লোবাল হেলথ এন্ড রিসার্চ ইনস্টিটিউট নবীন চিকিৎসক যারা বিশেষ করে ইন্টার্ন করতেছেন, ইন্টার্ন শেষ করছেন, এখন কিছু করেন না, অথবা ট্রেনিং চেম্বার শুরু করবেন, তাদেরকে চেম্বার ওরিয়েন্টেড প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে থাকি। তার 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 অংশ হিসেবে আমাদের একটা মাস্টার্স একটা কোর্স থাকে, আমরা যেটাকে এমসিজিপি নাম দিয়েছি। এই জিপিটা এ পর্যন্ত আমরা প্রায় 8,000 ডাক্তারকে এই কোর্সটা করিয়েছি। প্রতি মাসে আমাদের এই ব্যাচটা চালু হয়। অনলাইন এবং অফলাইন দুইভাবে করার সুযোগ থাকবে। প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস, প্রায় 4 মাস। এই কোর্স শেষে আমরা হচ্ছে একটা পরীক্ষা নিয়ে অ্যাসেসমেন্ট করে একটা সার্টিফিকেট দিই। এবং এখানে আমরা কি শিখাই আপনাকে, চেম্বারে জেনারেল প্র্যাকটিস শিখাবো ওই বিষয়ের স্পেশালিস্ট ডাক্তারদের দিয়ে। যেমন পেডিয়াট্রিক্সে আমাদের আজকে যে মেন্টর আছেন ডক্টর আসমা ম্যাডাম, উনি আমাদের এখানে পেডিয়াট্রিক্স এর ক্লাসগুলো নিয়ে থাকেন। উনি একজন পেডিয়াট্রিশিয়ান, কিন্তু উনি আমাদের জিপিদের পেডিয়াট্রিক্স শেখান। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা স্পেশালিস্টদের নিয়ে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি। আমরা এই ব্যাচের সাথে সাথে
আমাদের চিকিৎসকদের প্র্যাকটিক্যাল যে নলেজ গুলো আছে, যেমন আপনি চেম্বারে নেবুলাইজেশন কিভাবে করবেন, একটা পেশেন্টকে ইনহেলার দিলেন সেটার আহ, তাকে কাউন্সেলিং কিভাবে করবেন, ইনহেলার কিভাবে দিবে, একটা ইনসুলিন দিলেন ইনসুলিনটা কিভাবে দিবে, এটা কিভাবে দেখাবেন, এই যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো এবং ইসিজি কিভাবে করবেন আপনি যে কোনো প্রয়োজনে, এই বিষয়গুলো একদম হাতে কলমে শেখানোর জন্য আমাদের হ্যান্ডস অন ট্রেনিং থাকে এবং বেসিক সার্জিক্যাল স্কিল। আপনারা জানেন চেম্বারে আমরা অনেক সময় লাইপোম অপারেশন করি, অ্যাবসেস ড্রেন করি, পেশেন্টের সেলাই আমাদের স্টিচ অফ করতে হয়, তাহলে কোন ইনসিশন কোথায় দিবেন, কোন সেলাইটা কিভাবে দিবেন, তারপর হচ্ছে প্লাস্টার কিভাবে করবেন, ড্রেসিং কিভাবে করবেন, এরকম একদম বেসিক সার্জিক্যাল যে স্কিলগুলো আছে ওগুলো একদম হাতে কলমে আমরা শিখাই থাকি। সাথে সাথে আমরা বিএলএস এর উপর প্রতি মাসে আমাদের ব্যাচ চালু হয়, বেসিক সার্জিক্যাল বেসিক লাইফ সাপোর্টের উপর। এবং আজকে যেমন আমরা মিজেলস এর উপর একটা টপিকসে অনলাইন সেশন করতেছি, এরকম অতি গুরুত্বপূর্ণ ছোট ছোট গুরুত্বপূর্ণ টপিকস গুলা নিয়ে আমরা প্রতি মাসেই অনলাইন সেশন করে থাকি। যেমন ডায়াবেটিসের গাইডলাইন, হাইপার টেনশনের গাইডলাইন, তারপর হচ্ছে পেডিয়াট্রিক্স এর উপর 5-6টা সেশনে একটা আমরা ওয়ার্কশপ করি, ডার্মাটোলজির উপর ওয়ার্কশপ করি, স্কিনের উপর, এবং গাইনিকোলজির গাইনি এবং অপস এর উপর 5-6 সেশনের একটা ওয়ার্কশপ করি। তো এটা করলে আপনার গাইনি চেম্বার করতে গিয়ে, গাইনি পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় থাকবে না। তো সেই হিসেবে এই মাসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটা সেশন অনলাইন ওয়ার্কশপ থাকবে স্লিপ ডিজর্ডার উপর। এটা নিয়ে রোগী পাবেন না এবং নিজেরাই নিজেদের ফ্যামিলির লোকজনকে ভোগেন না এরকম খুবই কম, কিন্তু এটা আমরা কন্টিনিউয়াসলি কিভাবে ম্যানেজ করব, এটা নিয়ে আমরা দুইটা সেশনের ওয়ার্কশপ করব স্লিপ ডিজর্ডার উপর, এবং ন্যাশনাল গাইডলাইন অফ টিবি টিউবারকুলোসিস এর উপর আমাদের ওয়ার্কশপ থাকবে। আপনাদের যাদের সুযোগ থাকবে তারা এটাতে জয়েন করবেন। তো সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ, এবং আমাদের আজকের মেন্টর ডক্টর আসমা ম্যাডামকে আমি তার সেশন নেওয়ার জন্য অনুরোধ করব। শুরুতেই আমি একটু বলি আপনাদের, এর মধ্যে দুই একজনের আমরা একটা সাউন্ড পাচ্ছিলাম, এটাতে একটু স্পিকারের সমস্যা হয়। আপনারা অবশ্যই সবাই আপনাদের অডিও এবং ভিডিও মিউট করে রাখবেন, এবং কারো কোশ্চেন থাকলে অবশ্যই পরে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, সে বিষয়ে আপনারা কোশ্চেন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ম্যাডামকে অনুরোধ করছি ওনার সেশন শুরু করার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক বৃন্দ এবং আজকে যারা আমাদের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনায় জয়েন করেছেন সবাইকে স্বাগতম। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। জি জি শোনা যাচ্ছে ম্যাডাম। আপনারা যারা আমার লেকচারটা শুনছেন তারা স্লাইড দেখতে পাচ্ছেন কিনা এবং স্পষ্টভাবে কথা শুনতে পাচ্ছেন কিনা এই ব্যাপারে আমাদের সাথে একটু কমিউনিকেট করবেন। জি ম্যাম, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ডক্টর আসমা আক্তার, 2016 সালে সিপিএস করেছি পেডিয়াট্রিক্সে, এখন জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। আমাদের শিক্ষক, আমাদের মেন্টর এবং আমার পার্সোনালি শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মুর্তুজা স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে অল্প কথায় এনলাইট করেছেন, এবং আপনাদের প্রত্যেক দিনের প্র্যাকটিসে কাজে এই কথাগুলো একদম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কথা। আমাদের আজকের সেশনে যারা জয়েন করেছেন, এখানে ডাক্তার আছেন, ইন্টার্ন আছেন, হয়তো অনেকে স্টুডেন্টও আছেন। সুতরাং আমাদের লেকচারটা আজকে একটু কম্প্রিহেন্সিভ হবে, যাতে সবাই শিক্ষক হিসেবে আমি বলতে চাচ্ছি যে সবাই, মানে একজন ছাত্র যে এখন হয়তো সামনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা দিবেন, একজন ইন্টার্ন যে হয়তো মাত্র শিখছেন কিভাবে কেস ম্যানেজ করতে হয়, এবং যারা অলরেডি প্র্যাকটিস করছেন, সবার জন্যই যেন বেনিফিশিয়াল হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের লেকচারটা আজকে আমরা প্রসিড করব। আজকে আমরা শিশুদের সবচেয়ে মারাত্মক স্বাস্থ্য সমস্যা হামের প্রাদুর্ভাব, চিকিৎসা এবং এর প্রতিকার নিয়ে কথা বলবো। তো প্রথমে আমি আপনাদের সাথে আমার ডিপ কন্ডোলেন্স, সিম্প্যাথি জানাচ্ছি সেসব কোমলমতি শিশুদের যাদেরকে আমরা এই মহামারীতে হারিয়েছি, এবং এই ক্ষতি পূরণ হবার নয় এটা আমরা জানি। সেই লক্ষ্য কাজ সামনে রেখে আমরা আমাদের সামনের দিনগুলোতে আমাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যাব, যাতে যারা এখনো পৃথিবীতে আছে তারা যেন একটা আলোকিত পৃথিবীতে বাস করতে পারে। আসলে মিজেলস একটা হাইলি কন্টাজিয়াস ভাইরাল ইলনেস, আমরা সবাই জানি। এটা একটা আরএনএ ভাইরাস,
সিঙ্গেল স্ট্র্যান্ডেড ভাইরাস, এবং এই ভাইরাসটা এত বেশি ইনফেকশাস যে এক্সপোজার হলে 90% ইন্ডিভিজুয়ালি মিজেলস ডেভেলপ করে যায়। এবং মিজেলস ছড়ায় এয়ারবর্ন ড্রপলেটের মাধ্যমে। একজন বাচ্চা যখন কাশি দিচ্ছে তখন এয়ার যে ড্রপলেটটা থাকে সেটা বাতাসে সাসপেন্ডেড থাকে এবং 1 থেকে 2 ঘন্টা এই ড্রপলেট বাতাসে সাসপেন্ডেড থাকতে পারে। ফলে একটা বাচ্চা যখন একজন ডাক্তারের চেম্বার ভিজিট করছে অথবা কোনো হসপিটাল ভিজিট করছে রুটিন চেকআপের জন্য, খুব সহজেই কিন্তু ইনফেক্টেড হতে পারে। সুতরাং একটা মিজেলস পেশেন্ট যদি কোনো কেবিনে ভর্তি থাকে, কোনো ওয়ার্ড তো আমরা আসলে আইসোলেশন ওয়ার্ড করি, তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টা এই রুমে কোনো নতুন রোগী দেওয়া যাবে না। এটা আমাদেরকে খুব প্র্যাকটিক্যাল ভিউ থেকে মাথায় রাখতে হবে, কারণ 2 ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা যখন কাশি দিবে সেটা বাতাসে সাসপেন্ড করবে এবং আরেকটা ভালো বাচ্চাকে খুব সহজেই ইনফেক্ট করতে পারবে। মিজেলসের কন্টাজিয়াস পিরিয়ড কতদিন এটা বলা হয় এক এক জায়গায় এক এক রকম বললেও গাইডলাইন গুলোতে বলা আছে যে র্যাশ অ্যাপেয়ার করার 3 দিন আগে থেকে শুরু করে র্যাশ অ্যাপেয়ার করার পরে 4 থেকে 6 দিন পর্যন্ত মিজেলস ছড়াতে পারে। আমাদের কাছে সাধারণত একটা বাচ্চা 1 দিন বা 2 দিনের জ্বর নিয়ে আসে এবং আমরা জানি মিজেলসের র্যাশ সাধারণত জ্বরের 4 দিনের দিন অ্যাপেয়ার করে। আমরা একটা নমিনি পড়তাম, ভেরি সিক পেশেন্ট মাস্ট টেক ডাবল এগ। এখানে খেয়াল করে দেখেন মিজেলসের র্যাশ আছে ডে 4-এ এবং ফিভারের সাথে আসে। সুতরাং আমরা র্যাশ অ্যাপেয়ার করার আগে পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারবো না, কিন্তু আমাদের কাছে যখন আসবে, যখন ডায়াগনোসিস হয়ে যাবে, তারপরে যেন সে আর ইনফেকশনটা ছড়াতে না পারে সেই জন্য এই পেশেন্টকে স্ট্রিক্টলি আইসোলেশন রাখতে হবে। যদি স্কুল গোয়িং বাচ্চা হয়, যদি নার্সারিতে যাওয়া বাচ্চা হয়, যদি ডে কেয়ারে যাওয়ার বাচ্চা হয়, এই বাচ্চাগুলোকে অবশ্যই আপনাকে মেথডিক্যালি আইসোলেট করতে হবে। এখন আসি মিজেলসের যে ভাইরাসটা ইনফেকশন করে, এটা ভ্যারাইটিস অফ প্রেজেন্টেশন আছে। ক্লাসিক প্রেজেন্টেশন হতে পারে, যেটা আমরা একটা ইমিউনো কম্পিটেন্ট বাচ্চার ক্ষেত্রে বা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে পেয়ে থাকি। তাছাড়া আরো 2টো ফর্ম আছে, মডিফাইড মিজেলস অথবা অ্যাটিপিক্যাল মিজেলস। মডিফাইড মিজেলস কাদের হয়? যাদের অলরেডি ইমিউনিটি আছে কিন্তু আবার মিজেল ইনফেকশন হচ্ছে। তার মানে দেখেন একজনের ইনফেকশন হয়ে গেছে একবার, তারপরেও কিন্তু ইনফেকশন হতে পারে, কিন্তু এটা মাইল্ডার ফর্মে হবে, এটা মডিফাইড মিজেলস। আরেকটা হচ্ছে 1964-67 এই সময় আগে এখনকার যে ভ্যাকসিন, এটা হচ্ছে লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন। এর আগে এক সময় কিল্ড ভ্যাকসিন দেয়া হতো। সেই রকম সময়ের ভ্যাকসিনেটেড পেশেন্টগুলোর মধ্যে ইমিউনিটির বিশেষ প্যাটার্নের কারণে মিজেলস রিইনফেকশন হয় এবং একটা বিশেষ অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন এরা নিয়ে আসে। এই প্যাটার্নটার সাথেও আমাদের পরিচিত হতে হবে। তবে এটা চাইল্ডদের মধ্যে দেখা যায় না, কারণ চাইল্ডরা এখন লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনই পেয়ে থাকে স্কিডিউলের মাধ্যমে। তবে অনেক আগে যখন দেয়া হতো তখন এই প্যাটার্নটা পাওয়া যেত। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা একদম টিপিক্যাল একটা মিজেলস পেশেন্টের ছবি। সার্জন বললেন না একজন কনজেস্টেড ফেস থাকেন একটা মিজেলস এর পেশেন্টের। এর মুখের দিকে তাকিয়ে দেখেন একটা বাচ্চা ম্যাকুলোপ্যাপুলার ইরাইথোমেটাস র্যাশ উইথ রেড আই, that means conjunctivitis. This is the typical phase of a measles patient এবং এরা অনেক টক্সিক থেকে, এদের হাইলি ফেব্রাইল থাকে। এই চেহারাটার দিকে তাকালেই আপনি বুঝতে পারছেন যে একটা মিজেলস এর পেশেন্টের প্রেজেন্টেশনটা, চেহারাটা কেমন হয়। ক্লাসিক্যাল মিজেলস নিয়ে আমি এখন কথা বলবো। আমি বলেছিলাম মিজেলস এর কয়েকটা ভ্যারাইটি আছে, তো আমরা যেটা সবচেয়ে কমনলি পাচ্ছি ক্লাসিক্যাল মিজেলস, ক্লাসিক মিজেলস, এটা নিয়ে কথা বলছি। এটার কয়েকটা ফেজ আছে। ইনকিউবেশন পিরিয়ড, প্রোডরমাল পিরিয়ড আছে, এক্সান্থেম যখন র্যাশ আসে সেই পিরিয়ডটা আছে, তারপরে আসে পেশেন্ট রিকভারি করে যায়, ইমিউনিটি ডেভেলপ করে যায়। তো ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 6 থেকে 21 দিন, মিডিয়ান 13 দিন, প্রোডর্ম হচ্ছে 2 থেকে 4 দিন। এই প্রোডর্মাল ফেজে পেশেন্টের কিছু
নন স্পেসিফিক সিমটম আসে, যেমন ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া ফলোড বাই কনজাংটিভাইটিস, কোরাইজা এন্ড কাফ। তো গাইডলাইনে আমাদেরকে মিজেলসকে যেভাবে ডিফাইন করা হয়েছে তাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লুই হচ্ছে যে পেশেন্টের এই আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো থাকবে। কেস ডেফিনেশনে বলা আছে ফিভার, ম্যাকুলোপ্যাপুলার র্যাশ এই দুটো থাকবে, সাথে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, তার মধ্যে আছে কাফ, করাইজা মানে হচ্ছে রানি নোজ এবং কনজাংটিভাইটিস। আমরা আগে বলতাম মিজেলস মানেই অনেকগুলো সি, কাফ, করাইজা, কনজাংটিভাইটিস, কপ্লিক স্পট। তো এটা মনে রাখার সুবিধার্থে আমরা যদি মাথায় রাখি আমাদের জন্য সুবিধা হবে মিজেলস আইডেন্টিফাই করতে। এনানথেমের আরেক নাম হচ্ছে কপ্লিক স্পট। এখন অনেকেরই র্যাশ আসছে না, দেখা যাচ্ছে পেশেন্টের হাই গ্রেড ফিভার আছে, চোখটা লাল হচ্ছে, একটু আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মতো ইনফেকশন থাকছে, সাথে কপ্লিক স্পট থাকছে। এই কপ্লিক স্পটটাকেই বলা হয় এনানথেম। এটা ইউজুয়ালি র্যাশ আসারও আগে আসে, 48 আওয়ার্স, 2 দিন আগে আসে। র্যাশ যদি জ্বরের চতুর্থ দিন আসে, কপ্লিক স্পটটা 2 দিনের মধ্যে চলে আসে, এবং এটা 1 to 3 মিলিমিটার একটা হোয়াইটিশ গ্রেইশ অর ব্লুইশ ইলিভেশন। ছবিটা একটু দেখেন, এই যে দেখেন একটা হোয়াইটিশ, কখনো এটা গ্রেইশ ব্লুইশও হতে পারে, একটা ইলিভেশন। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একদম ইরাইথেমেটাস একটা বেসে। তো এই ছবিটার চেহারাটা যদি আপনার মনে থাকে, আপনি কপ্লিক স্পট ডায়াগনোসিস করতে ভুল করবেন না। এটা শুধু যে মোলার টিথের বাক্কাল মিউকোসের অপোজিটে বাক্কাল মিউকোসাতে হয়, এটা সবচেয়ে কমনলি হয়। তাছাড়াও এটা ল্যাবিয়াল মিউকোসা এবং হার্ড প্যালেট, সফট প্যালেট এই সব জায়গাতেও ইনভলভ করতে পারে, এবং এটা খুব অল্প সময়ের মধ্যে থাকে, সাধারণত 12 থেকে 72 ঘন্টা, মানে 3 দিনের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার করে যায়। এর জন্য অনেক সময়ে আমরা পেশেন্ট আমাদের কাছে যখন আসে কপ্লিক স্পট পাই না, তবে যদি আমরা কপ্লিক স্পট পেয়ে যাই মোটামুটি আমাদের প্যাথোগনমিক যে এইটা মিজলসের পেশেন্ট, এবং র্যাশ আস্তে আস্তে এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এর জন্য অনেক সময় আমরা মিস করে যাই। এখন আসি র্যাশ বা এটার আরেক নাম এক্সামথেম। এই র্যাশটা খুবই ইম্পর্টেন্ট মিজলসের। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য টিপিক্যাল র্যাশ। র্যাশটা আমরা বলি ম্যাকিউলো প্যাপিউলার ইরাইথেমাটাস একটা র্যাশ, এবং ব্লাঞ্চ করে। আপনি যদি একটা গ্লাস লাইট দিয়ে চাপ দিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন যে এটা ব্লাঞ্চ করছে, তার মানে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। আপনি যখন গ্লাস লাইট সরিয়ে পাচ্ছেন আবার এটা লাল হয়ে যাচ্ছে, এবং এটার একটা ক্যারেক্টারিস্টিক্স ডিস্ট্রিবিউশন আছে। সবার প্রথমে এটা কানের পেছনে শুরু হয়, তারপরে মুখে আসে, তারপরে গলা থেকে আস্তে আস্তে ট্রাঙ্ক এবং এক্সট্রিমিটিকে ইনভলভ করে। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স কেফালোকডাল ডিস্ট্রিবিউশন অফ এক্সানথেম অর র্যাশ অফ মিজলস। এটা আমাদের মনে রাখতে হবে। এবং মিজলসের র্যাশ সবসময় পেশেন্টের ফিভারের পিকে, পেশেন্ট যখন ফেব্রাইল তখন আসে। এটা আমাদের কিন্তু ডেঙ্গু থেকে আলাদা করতে হেল্প করে। ডেঙ্গুর র্যাশ আসে যখন জ্বর সাবসাইড করে যায় ফেব্রাইল স্টেটে, কিন্তু মিজেলসের র্যাশ আসে বাচ্চা যখন ফেব্রাইল থাকে সেই স্টেটে। এছাড়াও আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিং পেয়ে থাকি, যেমন লিম্ফ নোড লিম্ফ্যাডেনোপ্যাথি থাকতে পারে, রেসপিরেটরি সিমটম আছে যেমন ফ্যারিনজাইটিস থাকতে পারে, অটাইটিস মিডিয়া থাকতে পারে, নিউমোনিয়া থাকতে পারে, ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়েকটেসিস, গ্রুপ ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, এরকম অনেক ধরনের রেসপিরেটরি সিমটম থাকে। এই বিশেষ করে যখন কমপ্লিকেশনটা ডেভেলপ করে যায়। আর কমনলি আমরা কাফ পেতে পারি, কোরাইজা পেতে পারি। নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস, নন পুরুলেন্ট মানে জাস্ট রেডনেস থাকবে কিন্তু কোনো পাস কালেকশন বা সিক্রেশন থাকবে না। যখন সিভিয়ার মিজলস থাকে তখন আমরা অর্গানোমেগালি, দ্যাট মিনস স্প্লিনোমেগালি পেতে পারি। এর পরের ফেজটাই হচ্ছে রিকভারি বা ইমিউনিটি ফেজ। প্রথমে পেশেন্ট রিকভার করে যাবে এবং হিউমারাল এবং সেলুলার মিজলস স্পেসিফিক ইমিউনিটিটা এখানে ভাইরাসকে ক্লিয়ার করতে এবং ইমিউন প্রোটেক্টিভিটি দিতে হেল্প করবে। আর একবার যখন ন্যাচারাল ইনফেকশন হয় লাইফ লং ইমিউনিটি দিয়ে থাকে। রিইনফেকশন যদি হয়ও সেটা অনেক মাইল্ডার হয়, এবং সাধারণত আমাদের এখানে দেখা যায়
ন্যাচারাল ইমিউনিটিটা লাইফ লং এবং কমপ্লিকেশনও ন্যাচারাল ইনফেকশনের বেশি। এবার আমরা যেটা বলছিলাম যে মডিফাইড মিজেলস, যাদের ইমিউনিটি প্রি এক্সিস্টিং আছে তাদের মডিফাইড মিজেলস হয় মাইল্ডার, এবং এরা কিন্তু কন্টাজিয়াস না, এটা ছড়াবে না। অ্যাটিপিক্যাল মিজেলসও নন কন্টাজিয়াস এবং আজকালকার দিনে এটা দেখা যায় না। এবার আসি কমপ্লিকেশন। কমপ্লিকেশনটাই মিজেলস এর সবচেয়ে ইম্পর্টেন্ট দিক। 30% পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করে, মিজেলস এর সবার কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করে না। এই কমপ্লিকেশনের মধ্যে জিআই ট্র্যাক, রেসপিরেটরি ট্র্যাক, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্ডিয়াক, এই কয়েকটা সিস্টেম খুবই ভালনারেবল। তাছাড়াও ম্যাল নিউট্রিশন কিন্তু এবং ভিটামিন ডেফিসিয়েন্সিও খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন লং টার্ম ক্ষেত্রে। 30% মধ্যে জিআই ট্র্যাকে ডায়রিয়া সবচেয়ে কমন থাকে, তাছাড়া হেপাটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস এগুলো হতে পারে। সিএনএস এনকেফালাইটিস হচ্ছে অ্যাকিউট ফর্মে হয়, তাছাড়া অ্যাকিউট ডিমাইলিনেটিং মাইলো এনকেফালাইটিস থাকতে পারে। এসএসপি এগুলো খুব 7 থেকে 10 বছর পরে একটা ক্রনিক ইনফেকশন যদি সাস্টেইন থাকে, ন্যাচারাল মিজেলস হয় যখন, এটা একটা নিউরোলজিক্যাল ডিজিজ এবং 7 থেকে 10 বছর পরে এইটা ডেভেলপ করতে পারে। পালমোনারির মধ্যে নিউমোনিয়া, এটা খুব অ্যাকিউট কমপ্লিকেশন। নিউমোনিয়া ভাইরাস ইটসেলফ করতে পারে, জায়ান্ট সেল নিউমোনাইটিস করতে পারে, অথবা সেকেন্ডারি ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, যেটা সার্বুলেন্স, স্টাফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, হিমোফিলাস, এগুলো দিয়ে খুব কমনলি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়ে থাকে। তাছাড়া ক্রুপ ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়েক্টেসিস হতে পারে। এবং ভাইরাল জায়ান্ট সেল নিউমোনিয়া থেকে কিন্তু সবচেয়ে খারাপ যেটা, সেটা ব্রঙ্কিওলাইটিস হয়। ব্রঙ্কিওলাইটিস অবলিটারেন্স হতে পারে এবং এই পেশেন্টগুলো খুব সাফারিংস থাকে, এদের ম্যানেজমেন্ট খুব ক্রিটিক্যাল হয় এবং এদের অনেক সময় দেখা যায় রেসপিরেটরি সাপোর্ট অনেক হাই লাগে, যতদিন রিজলভ না হচ্ছে এদের অনেক সময় ভেন্টিলেশনও লেগে যায়। কার্ডিয়াকের মধ্যে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস হতে পারে। এবার আসি চোখের সমস্যাটা, যেটা খুব কমন সমস্যা। এটা একদম ড্রাই আই থেকে শুরু করে ক্যারাটাইটিস, কর্নিয়াল আলসারেশন সহ হতে পারে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি যাদের এক্সিস্টিং থাকে তাদের ক্ষেত্রে অকুলার কমপ্লিকেশন বেশি হয়, আর যাদের ভিটামিন এ স্ট্যাটাস নর্মাল আছে তাদেরও ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডেভেলপ করে, ম্যালনিউট্রিশন ডেভেলপ করে, ইমিউন সাপ্রেশন হয় এবং সেকেন্ডারি ইনফেকশন হয়। কজ অফ ডেথ মিজেলস এর ক্ষেত্রে মোস্টলি রেসপিরেটরি কজ এবং সিএনএস কজে মারা যেতে পারে পেশেন্ট। সুতরাং রেসপিরেটরি কমপ্লিকেশন এবং সিএনএস কমপ্লিকেশন গুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। পেশেন্টকে আমরা যখন একটা মাইল্ডার মিজেলস এর পেশেন্টকে বাসায় ছাড়বো, অবশ্যই রেফারেল নলেজ দিয়ে দিতে হবে যে পেশেন্ট কখন বাসায় ফিরবে। তো এটার ক্ষেত্রে আমরা বলি যে সিভিয়ারিটিটা মাকে বোঝানোর জন্য আপনাকে বুঝতে হবে কি বলবেন। যখন 7 দিনের কাশি 5 দিনের বেশি আছে, 7 দিনের সময় তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তাছাড়া বাচ্চা প্রচন্ড হেডেকের কমপ্লেন করছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, কনফিউজড হচ্ছে, পেশেন্টের অল্টারেশন কনসিয়াসনেস হচ্ছে, কনভালশন হচ্ছে, এগুলো একদম ইমার্জেন্সি ইন মিজেলস এবং এই সব ক্ষেত্রে অবশ্যই মা হসপিটালে ফিরে আসবে। তাছাড়া আর্লি যেসব ফিচার আছে মাকে ডাক্তারের কাছে ফিরে আসার জন্য, সেটা হচ্ছে সিভিয়ার ভমিটিং অথবা ডায়রিয়া, যেটা থেকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, হাই গ্রেড ফিভার 100.4 এর উপরে গেলেই চিলস অ্যান্ড রাইগর সহ এটা হাই গ্রেড ফিভার বলবো আমরা, এবং তখন পেশেন্টকে ফিরে আসতে হবে। এবং এরা সাধারণত দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক রেসপন্স করে না। যদি কান ব্যথা থাকে, যদি অনেক বেশি কাশি থাকে, 5 দিন পার হয়ে গেছে, তাহলে আমাদের এই যে গ্রুপ স্ট্রাইডর এগুলো চিন্তা করতে হবে এবং এই পেশেন্টগুলোকে আবার রিভিজিটে আসার জন্য বলে দিতে হবে আপনি যখন প্রথমে ডায়াগনোসিসের পরে পেশেন্টকে হোম রেমেডি দিয়ে বাসায় ছাড়বেন। এবার রিস্ক গ্রুপ কারা? রিস্ক গ্রুপ তো আমরা বুঝতেই পারছি, যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট এবং প্রেগনেন্ট ওমেন তারা রিস্ক গ্রুপ। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট অলরেডি ইমিউনো কম্প্রোমাইজড, আর মিজেলস আমরা জানি সিডি যে আমাদের 4T সেল আছে, এই সেলটাকে ডিস্ট্রাকশন করার মাধ্যমে দেখা যায় যে ইমিউন কম্প্রোমাইজ করে, আর অলরেডি যারা ইমিউনো কম্প্রোমাইজড আছে তাদের রিস্ক অফ কমপ্লিকেশন অনেক বেশি থাকে। আর প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে অনেক বেশি মিসক্যারেজের সম্ভাবনা থাকে যদি প্রেগনেন্সিতে মিজেলস হয়ে থাকে। এজন্য এই ভালনারেবল গ্রুপটাকে খুব সেফলি রাখতে হবে এবং
এদেরকে অনেক বেশি কাউন্সিলিং করতে হবে, সেলফ হেল্প মেনটেন করতে হবে, আইসোলেশন কন্টাক্টে যাবে না, এক্সপোজার যেন না হয়, মাস্ক যেন ব্যবহার করে, এই জিনিসগুলো বলে দিতে হবে। মিজেলস বেসিক্যালি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরেও আমরা যদি কোনো টেস্ট করতে চাই আমাদের ফ্যাসিলিটিসে, তাহলে আমরা সিবিসি করব। সিবিসিতে লিউকোপেনিয়া, মোস্টলি লিম্ফোপেনিয়া পাই। নিউট্রোফিলের তুলনায় লিম্ফোসাইট কমে যায় বেশি, অনেক সময় থ্রোম্বোসাইটোপেনিয়া থাকে। থ্রোম্বোসাইটোপেনিয়া হলে দেখা যায় যে ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে, পিটিজি পারপুরা অথবা যে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে। আর চেস্ট রেডিওগ্রাফ করলে আসলে এটা ডিপেন্ড করে যে এটা জায়ান্ট সেল ভাইরাল নিউমোনিয়া নাকি এটা সেকেন্ডারি ইনফেকশন। যদি জায়ান্ট সেল হয় আপনি ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস পেতে পারেন, আর যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে অ্যাকর্ডিংলি আপনি একটা কনসলিডেশনও পেতে পারেন, আপনি নিউমাটোসিল পেতে পারেন, এটা আপনাকে বুঝতে হবে। আর যদি ব্রঙ্কিওলাইটিস হয় তাহলে সেটার স্পেসিফিক প্যাটার্ন যেটা সেরকম ফিচার আপনি এক্সরেতে পাবেন। আসলে নিউমোনিয়া যদি মেজলস ভাইরাস দিয়ে ইটসেলফ হয় তাহলে ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস পাবেন, আর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যাকর্ডিং টু দ্য ইনফেকশাস এজেন্ট আপনি ফিচার পাবেন চেস্ট রেডিওগ্রাফি। এখন অনেকগুলো ডিডি আসে আমাদের একটা মিজেলসের সাথে, সেগুলো স্যার বলেছেন অলরেডি, আপনারা শুনেছেন। তো আমাদের এই ডিডি এক্সক্লুড করার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমরা ব্লাডের একটা টেস্ট করি অ্যান্টি মিজেলস আইজিএম, এটা যদি পজিটিভ হয়, আমরা সাধারণত সিরাম থেকেই করি, তবে ওরাল ফ্লুইড থেকেও করা যায়। পজিটিভ হলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা মিজেলস। আর রুবেলার সাথে যদি আপনার কনফিউশন হয় তাহলে আপনি অ্যান্টি মিজেলস এর সাথে আইজিএম এর সাথে অ্যান্টি রুবেলা আইজিএমও করতে পারেন, তাহলে আপনি বায়োকেমিক্যালি রুবেলাকে এক্সক্লুড করতে পারেন। আর থিওরিটিক্যালি যদি বলেন, আমাদের যেহেতু এসব ফ্যাসিলিটিস নাই এখন, আরটিপিসিআর, ভাইরাল কালচার বা হিস্টোলজিক ইভালুয়েশন যেসব জায়গায় সুযোগ আছে সেসব জায়গায় করা যেতে পারে। এবং হিস্টোলজিক ফিচার যদি আমরা বলি, লিম্ফ নোড বা কনজাংটিভাল বা ন্যাজোফ্যারিঞ্জিয়াল বা বাক্কাল ইপিথেলিয়াল সেল নিয়ে যদি আমরা হিস্টোপ্যাথোলজি করি তাহলে আমরা জায়ান্ট সেল পাই। জায়ান্ট সেল কি? জায়ান্ট সেল হচ্ছে একটা ভাইরাল ইনফেক্টেড সেল আরেকটা ভাইরাল ইনফেক্টেড সেলের প্লাজমা মেমব্রেনটা জোড়া লেগে যায়, গিয়ে অনেকগুলো সেল মিলে মাল্টি নিউক্লিয়েটেড সেল তৈরি করে। একটা সেলের মধ্যে 100টা নিউক্লিয়াসও থাকতে পারে, দিজ আর জায়ান্ট সেল। এবং মিজেলস এর জায়ান্ট সেলের একটা স্পেশাল নাম আছে, এটাকে ওয়ার্দিন ফিঙ্কেল ডে জায়ান্ট সেল বলা হয়। জাস্ট থিওরিটিক্যাল নলেজের জন্য যারা ফাইনাল ইয়ারে আছেন তারা একটু মনে রাখবেন, আপনাদেরটা কাজে লাগতে পারে। এখন মিজেলস এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা স্যার খুব সুন্দর করে বলে দিয়েছেন। এটা ডেঙ্গু হতে পারে, এটা কমন যে কোনো রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন দিয়ে যদি কাফ, কোরাইজা, রানি নোজ থাকে সেটার সাথে কনফিউশন হতে পারে। এইসব ভাইরাল ইনফেকশনেও কিন্তু র্যাশ আসতে পারে। ভ্যারিসিয়াল ইনফেকশন বা চিকেন পক্স যেটা, সেটা রোজিওলা ইনফেন্টাম, রুবেলা, স্কারলেট ফিভার, ড্রাগ রাশ, সবগুলোই মাথায় একবার ডিফারেন্সিয়াল রাখতে হবে। এবং এগুলো স্যার কিভাবে আপনারা এক্সক্লুড করবেন সুন্দরভাবে বলে দিয়েছেন, আশা করি আপনাদের কনফিউশন হবে না। এবার আসি আমরা একটু ট্রিটমেন্ট নিয়ে কথা বলার। প্রথম কথা হচ্ছে যে মিজেলস একটা ভাইরাল ইনফেকশন, হাইলি কন্টাজিয়াস, সুতরাং আমাদের ফোকাস থাকবে মাকে কাউন্সিলিং করা, ডিজিজের নেচার সম্পর্কে, ডিজিজের ট্রিটমেন্ট প্যাটার্ন সম্পর্কে, প্রগনোসিস সম্পর্কে, প্রিভেনশন সম্পর্কে, এবং কখন রেফারাল ফিরে আসতে হবে, কমপ্লিকেশন কি ডেভেলপ করতে পারে, পুরো জিনিসটা সম্পর্কে। এরপরে আপনার সাপোর্টিভ মেজার নিতে হবে। সাপোর্টিভ মেজারটা আপনি প্রথমে যখন পেশেন্টকে পাবেন তখন পেশেন্ট যদি কোনো কমপ্লিকেশন না নিয়ে আসে, যার কোনো অ্যাডমিশন লাগবে না, তাকে আপনি সাধারণ সাপোর্টিভ ম্যানেজমেন্ট, যেমন একটা অ্যান্টিপাইরেটিক্স, পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকে, আপনি একটা অ্যান্টিপাইরেটিক্স দিবেন 15 মিলিগ্রাম পার কেজি পার ডোজ করে 6 আওয়ারলি, জ্বরটা কমে যাবে। এবং পেশেন্টকে অনেক বেশি ফ্লুইড তার রিকোয়ারমেন্ট অনুযায়ী খেতে বলতে হয়, এতে পেশেন্টের হাইড্রেশন স্ট্যাটাস ঠিক থাকে, রেনাল পারফিউশন ঠিক থাকে। এবার আসি পেশেন্টের সবচেয়ে বেশি ভালনারেবল যেটা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এটা এক্সিস্টিং থাকলে তো বটেই, মিজেলস হলে আমাদের অবশ্যই ভিটামিন এ ক্যাপসুল দিতে হবে। ভিটামিন এ ক্যাপসুল দেওয়ার দুটো নিয়ম আছে। একটা হচ্ছে অ্যাকিউট মিজেলস এর জন্যই আপনার ভিটামিন এ ক্যাপসুল দেওয়া ইন্ডিকেটেড, এখানে আপনি 2টো ডোজ দিবেন। আর যদি ভিটামিন এ ক্যাপসুল 3টা ডোজ দেওয়ার
কথা বলা হয়, সেটা হচ্ছে মিজেলস অ্যাসোসিয়েটেড যদি ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয় এবং সেটা থেকে আই প্রবলেম গুলো আসে। যদি পেশেন্টের কনজাংটিভাইটিস থেকে ক্যারাটাইটিস, পেশেন্টের জেরোপথ্যালমিয়া এগুলো ডেভেলপ করে, তাহলে আপনাকে 3টা ডোজ দিতে হবে। তাহলে ডোজ স্কেডিউল কি? ডোজ স্কেডিউল হচ্ছে নো আই প্রবলেম, কিন্তু বাচ্চার বয়স 6 মাস থেকে 12 মাস, দুটো ডোজই দিবেন। ডোজে আমাদের 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দিতে হবে। ফার্স্ট ডোজ আমরা পেশেন্টকে ভর্তি করার দিন দিব এবং সেকেন্ড ডোজ আমরা দিব হলো দ্বিতীয় দিন। তার মানে দুটো ডোজই শেষ, পরপর 2 দিন দিয়ে দিলাম। যদি 1 বছরের উপরের বাচ্চা হয়, অ্যাকিউট মিজেলস ইনফেকশন আছে, কোনো আই কমপ্লেন নেই, আমরা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 2 দিন দিব, প্রথমটা অ্যাডমিশনে এবং দ্বিতীয়টা তার পরের দিন। যদি কোনো রেফারেল কেস আসে অন্য কোনো সেন্টার থেকে, সাব সেন্টার থেকে বা উপজেলা থেকে আপনার কাছে এসেছে যে ফার্স্ট ডোজ পেয়ে এসেছে, তাহলে সেকেন্ড ডোজ দিবে আপনাদের সেন্টারে এবং আপনি কিন্তু হিস্ট্রিটা নেবেন অলরেডি সে কোনো ভিটামিন এ ক্যাপসুল সাপ্লিমেন্টেশন পেয়ে এসেছে কিনা। এবার আসেন যার জেরোপথ্যালমিয়া অথবা ম্যালনিউট্রিশনের ফিচার আপনি পাচ্ছেন, তার ক্ষেত্রে আপনি কি করবেন? তার ক্ষেত্রে আপনার 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যদি বয়স 1 বছরের উপর হয়, আর যদি বয়স 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, তাহলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট 3টা ডোজ দিবেন। ফার্স্ট ডোজ অ্যাডমিশনে, সেকেন্ড ডোজ সেকেন্ড দিন, প্রথম ডোজের দ্বিতীয় দিন পরের দিন এবং থার্ড ডোজ দিবেন 2 সপ্তাহ পরে। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সোল ম্যানেজমেন্ট ফর মিজেলস। আমি আগেই বলেছি মিজেলস বেসিক্যালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট। আমাদের সেটআপে আমরা যেন অ্যাটলিস্ট ভিটামিন এ সাপ্লিমেন্টেশনটা খুব সুন্দরভাবে দেই এবং এই কমপ্লিকেশনটা, প্রিভেন্টেবল কমপ্লিকেশনটা যেন আমাদের বাচ্চাদের ডেভেলপ না করে। মিজেলস হলে শরীরের পুরো সিস্টেমই কলাপস করে। সুতরাং এই ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য আমাদের পেশেন্টকে খুব ভালো একটা নিউট্রিশাস ডায়েট দিতে হবে। পেশেন্ট এনার্জি ডেন্স খাবার খাবে, খাবারে একটু তেল বেশি দিবে এবং বেশি প্রোটিন জাতীয় খাবার খাবে। প্রোটিন কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। সুতরাং প্রোটিন ডেফিসিয়েন্সি হলে ইমিউনিটিটা উইকই থেকে যাবে এবং অনেক প্রলং কোর্স হবে মিজেলসের এবং একই সাথে দেখা যাচ্ছে ম্যালনিউট্রিশন ডেভেলপ করবে। এরপরে আপনার খেয়াল রাখতে হবে পেশেন্টের আই কেয়ারটা রেগুলারলি অ্যাসেস করতে হবে এবং কোনো প্রবলেম দেখলেই মেজার নিতে হবে। যদি আপনার মনে হয় যে এখানে ড্রাই আই ডেভেলপ করছে বা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন ডেভেলপ করছে, তাহলে মেজার নিতে হবে। যদি ইনফেকশন হয় আপনি একটা অ্যান্টিবায়োটিক আই অয়েনমেন্ট দিবেন। যদি ড্রাই আই হয় তাহলে একটা আর্টিফিশিয়াল টিয়ার দিবেন। আমাদের নো টিয়ার, হাইপো টিয়ার এরকম অনেকগুলো আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় এবং অপথলমোলজিস্টের কাছে আপনার রেফার করতে হবে যদি মনে করেন যে না এটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এরপরে আসি কাশি। কাশিটা কিন্তু একদম কোর কম্পোনেন্ট অফ মিজেলস। কাশি মানেই কিন্তু ওর কমপ্লিকেশন মানে নিউমোনিয়া অথবা ক্রুপ অথবা ব্রঙ্কিওলাইটিস ডেভেলপ করে নাই। কাশি একটা, যেহেতু এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের এপিথেলিয়ামের মাধ্যমেই ভেতরে এন্ট্রি করে, এপিথেলিয়াম ডিস্ট্রাকশন করে, সুতরাং কাশি খুব প্রিলিমিনারি সিমটম, শুরু হয় কাশি দিয়ে। সুতরাং প্রথমে আপনাকে ওয়ার্ম ওয়াটার একটু খাবে, একটু তুলসী পাতার জুস খাবে বা জিস্ট খাবে, পেশেন্টের লবণ, কুসুম গরম লবণ পানিতে মিশিয়ে খাওয়াবেন। তো এগুলো হলো কাফ রেমেডি। তারপরে ওই যে যেটা 7 দিন পর্যন্ত যদি কাশি না কমে এবং 5 দিনের পরে আরো কাশি বেড়ে যাচ্ছে, জ্বর আসতেছে এবং রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করে যাচ্ছে, তখন আপনার মনে করতে হবে যে এই পেশেন্টের এখন একটা চেস্ট এক্সরে করতে হবে। আপনাকে এটা নিউমোনিয়া, এটা ব্রঙ্কিওলাইটিস, এগুলো এটা ক্রুপ ট্রাকিও যেটা ট্রাকিও ল্যারিঙ্গোব্রঙ্কাইটিস, এগুলো কোনো কিছু ডেভেলপ করছে কিনা এই জিনিসগুলো ভালো করে অ্যাসেস করতে হবে। এখন নিউমোনিয়া সাসপেক্ট করলে আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের বাসায় আমরা একটা, আমাদের চেম্বার থেকে আমি হোম
বাসায় পেশেন্টকে একটা ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করব, তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল যা করি, আপনি একটা ওরাল অ্যান্টিবায়োটিক ধরেন সেফিক্সিম দিয়ে দিলেন, কিন্তু দিয়ে আপনাকে ফলো আপ করতে হবে। অ্যাটলিস্ট 48 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট রেসপন্স না করে, তাহলে আপনাকে হয় আরেকটা অ্যান্টিবায়োটিক অ্যাড করতে হবে, অথবা পেশেন্টকে বেটার অ্যাডমিশন দিয়ে আইভি অ্যান্টিবায়োটিকে চলে যেতে হবে, এবং আপনার ফাইন্ডিং অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা পছন্দ করতে হবে। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে রিভাভেরিনের একটা রোল মানে এক সময় আছে মনে করা হতো, কিন্তু আমরা রিভাভেরিন আমাদের দেশে পাই না এবং আমরা রিভাভেরিন প্র্যাকটিস করি না, এবং উন্নত দেশেও দেখা গেছে অনেক ট্রায়ালে বা মানে বিভিন্ন রকম ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে রিভাভেরিনের তেমন আশানুরূপ রোল আসলে মিজেলসের আউটকামের উপর নাই। এখন আসি প্রিভেনশন। এই প্রিভেনশনটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখন আমাদের একটা বলতে পারি মহামারীর মতো মিজেলস ছড়িয়ে পড়েছে অনেকগুলো জেলাতে, এবং আমরা প্রচুর বাচ্চা হারিয়েছি এর মধ্যে। সুতরাং আমাদেরকে এখন আমাদের প্রিভেনশনের উপর জোর দিতে হবে। প্রিভেনশনের যে বেসিক কথাগুলো সেগুলো তো আমরা বলেছি, যা ডেভেলপ করে গেছে মিজেলস, সেই বাচ্চাকে তো আপনি ট্রিট করবেন, আইসোলেশন করবেন, এবং বেসিক যে হেলথ হাইজিন সেটাকে মেনটেন করাবেন, মাস্ক পরবে, এবং যেন এক্সপোজার না হয় অন্য বাচ্চাদের সেটা এনশিওর করবে। আর যারা এখনো এক্সপোজ হয়নি, যারা এখনো ভালো আছে, তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমাদের দরকার ভ্যাকসিনেশন। এবং এই ভ্যাকসিনেশন আমরা বেসিক্যালি মিজেলস ভ্যাকসিন মনোভ্যালেন্ট পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত হয় রুবেলা নতুবা মিজেলস রুবেলা এই দুটোর সাথে ওই দুটোর ভাইরাসের অ্যান্টিজেন মিক্স করে ভ্যাকসিনটা ডেভেলপ করেছি, এবং এটাই প্র্যাকটিস করি আমরা। 9 মাসে একটা আমাদের টিপিআই স্কিজুল, ওখানে 9 মাসে এমআর দিই এবং 15 মাসে সেকেন্ড ডোজ এমআর দিই। যদিও বলা হয় যে সাধারণত প্রথম ডোজে কোনো লাভ হয় না, তারপরেও আমরা দেখি যে প্রথম ডোজ দেওয়ার পরে 9 মাসে যেটা দেয় 87% সেরো কনভার্সন হয়, এবং 15 মাসে দিলে এটা 98% সেরো কনভার্সন হয়। তো আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের 100% ভ্যাকসিন কাভারেজ আমরা আনতে পারি না কখনোই। এটা শুধু আমাদের জন্য না, স্যার যেমন বললেন ইউরোপিয়ান কান্ট্রিতে দেখা গেছে, এগুলো আমেরিকার মতো হাইলি সিভিলাইজড দেশেও কিন্তু পার্সপেক্টিভ পার্সোনাল বিলিভের জন্য প্যারেন্টসরা অনেক সময় ভ্যাকসিনেশনে উৎসাহী হয় না, ফলে 100% কাভারেজ আমরা দিতে পারি না। তবে অবশ্যই আমাদেরকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে ফার্স্ট ডোজ দেওয়ার পরে, যেন কোনোভাবেই ড্রপ আউট না হয়, এবং সেকেন্ড ডোজ অবশ্যই আমাদেরকে এনশিওর করতে হবে। এখন কমপ্লিকেশন যদি আমরা চিন্তা করি, ভ্যাকসিনের কমপ্লিকেশন বেসিক্যালি একদম মিনিমাম, এটা অলমোস্ট সেফ একটা ভ্যাকসিন, এবং অল্প কিছু যেসব সিমটম আসে, সেটা কিছুটা জ্বর আসতে পারে, সেটা 6 থেকে 12 দিনের পরে আসতে পারে, একটু র্যাশ হতে পারে, অনেক সময় সিজার হতে পারে, বিশেষ করে জ্বর হলে ফেব্রাইল সিজার হতে পারে, এনকেফালাইটিস রেয়ারলি, এনাফাইলেক্সিস আরো রেয়ারেস্ট। সুতরাং আমাদের কমপ্লিকেশন অনেক কম, পেশেন্টকে বলতে হবে যেন ভ্যাকসিনটা 2টো ডোজ সুন্দরভাবে দেওয়া হয়। কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না কাকে, আমি আগেই বলেছি, প্রেগনেন্ট ওমেনকে ভ্যাকসিন দেওয়া যাবে না, মিসক্যারেজ, স্টিল বার্থ, এগুলো সব কমপ্লিকেশন ডেভেলপ করে যায়। ইমিউনো ডেফিসিয়েন্সি এবং ইমিউনো সাপ্রেসেন্ট পেশেন্টকে দেওয়া যাবে না, এটা তো আমরা বুঝতেছি, কারণ এটা তো ইমিউনিটি ডেভেলপ করবেই না, মোরওভার আরো বেশি দেখা যাচ্ছে অ্যাটিপিক্যাল মিজেলস হওয়ার সম্ভাবনা থাকে। ইমিউনোগ্লোবুলিন, আমরা তো দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে ভ্যাকসিন, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। ভ্যাকসিন হচ্ছে আপনি এন্টিজেন, মিজেলস ভাইরাসের 6টা স্ট্রাকচারাল প্রোটিন আছে, তার মধ্যে 2টো এন্টিজেনের এগেনস্টে আমাদের ইমিউনিটি ডেভেলপ করে, এবং এটা ভাইরাল রেপ্লিকেশন প্রিভেন্ট করে। তো যাদের আমরা ভ্যাকসিন দিতে পারি না তাদের ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিনটা দেওয়া হয়, এবং ইমিউনোগ্লোবুলিন ইন্ডিকেটেড যাদের বয়স 6 মাসের নিচে,
এদের সাধারণত মায়ের কাছ থেকেই অ্যান্টিবডি পেয়ে থাকে, সুতরাং 6 মাস পর্যন্ত আমরা ধরেই নেই ইমিউনোপ্রোটেক্টিভ থাকে। কিন্তু মা যদি ভ্যাকসিনেটেড না হয়, আইদার ভ্যাকসিনেশন হয় নাই, ন্যাচারালি ইনফেকশন হয় নাই, তাহলে এই মায়ের কিন্তু বাচ্চার 6 মাসের মধ্যে মিজেলস ডেভেলপ করার চান্স থাকে। তখন আপনাকে ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। ইম্যাচিউর ইমিউন সিস্টেম থাকার কারণে ভ্যাকসিন দিয়ে লাভ হয়। প্রেগনেন্ট ওমেনদের আপনি যদি হয়েই যায় মিজেলস, তাহলে কি করতে হবে? ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রেও ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। পোস্ট এক্সপোজার প্রোফাইলাইসিস, এখন আপনি একটা হিস্ট্রি দিচ্ছে আপনার কাছে এসে যে না বাচ্চার কারো বাসায় বেড়াতে গিয়েছিল, তার 2 দিন পরে শুনলো যে সেই বাচ্চার মিজেলস হয়েছে, তার মানে এই বাচ্চা তো এক্সপোজার হয়ে গেছে। সুতরাং আপনাকে এই বাচ্চার ক্ষেত্রে কি করতে হবে? ভ্যাকসিনটা দিতে বলতে বলা হবে। কারণ হচ্ছে 72 ঘন্টার মধ্যে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, তাহলে ভ্যাকসিন ইফেক্টিভলি মিজেলসকে প্রিভেন্ট করতে পারে। আর যদি প্রিভেন্ট নাও করতে পারে, কোর্সটাকে মডিফাই করতে পারে, মাইল্ডার ফর্মে হবে। সুতরাং আপনার কাছে এসে যদি জিজ্ঞেস করে এরকম, আপনি বলবেন হ্যাঁ ভ্যাকসিন দিয়ে দেন, এবং যদি আপনার পক্ষে সম্ভব হয়, ইমিউন গ্লোবিউলিন অ্যাভেলেবল হয়, তাহলে 6 দিনের মধ্যে এক্সপোজারের 6 দিনের মধ্যে আমরা ইমিউনোগ্লোবুলিন দিতে পারি এবং এবার ইফেক্টিভ হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে কয়টা কথা লেখা আছে, একদম মাথায় যদি আপনি সেট করে নেন, আপনার এই মিজেলস এপিডেমিকের সময় যত প্রশ্ন আপনার চেম্বারে আপনার আত্মীয় স্বজন, আপনার কলিগ আপনাকে জিজ্ঞেস করবে, আপনি তার উত্তর দিতে পারবেন। আমরা জানি আমাদের 5 তারিখ থেকে এমার্জেন্সি এমআর ক্যাম্পেইন, রবিবার থেকে এমআর ক্যাম্পেইন 2006 শুরু হয়েছে, এবং এটা একটা ভ্যাকসিনের যারা অলরেডি কমপ্লিট করতে পারে নাই বা অনেক ক্লজ আছে, আমরা একটা ইন্টেন্সিফিকেশন করতে চাচ্ছি ইমিউনিটিকে বাচ্চাদের মিজেলস সংক্রমণ হল্ট করার জন্য। তো এখানে দেখবেন অনেক রকম প্রশ্ন মানুষের মনে থাকবে, সেই প্রশ্নগুলো এই কয়টা জিনিস জানলে আপনি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন। কারো বাচ্চা যদি সুস্থ থাকে, আমরা দিচ্ছি কত 6 মাস থেকে 10 বছর পর্যন্ত, 6 মাসের বড় বাচ্চাটা সুস্থ আছে এবং গত 1 মাসের মধ্যে সে কোনো হামের টিকা দেয় নাই, আপনাকে জিজ্ঞেস করলে বলবেন টিকা দিন। বাচ্চাটি আগে কোনো হামের টিকাই নেয়নি, সেও টিকা দিবে। একটা টিকা নিয়েছে অথবা 2টো টিকা নিয়েছে, সেকেন্ড টিকার পরে 1 মাস হয়ে গেছে, বাচ্চা টিকা দিবে। বাচ্চাটার আগে হাম হয়েছে, সেই হাম যদি ভালো হয়ে যায়, 30 দিন আগে ভালো হয়ে গেছে, তাহলে আবার টিকা দিবে। এখন হাম হয়েছে, এই বাচ্চার চিকিৎসা নেবে, ভালো হবে, তার 30 দিন পর আবার টিকা দিবে। যাদের এই মাসে টিকার ডেট, সে আপনাকে বললো যে আমার তো এই মাসের 25 তারিখে টিকার ডেট, তাহলে আমি এই 7 তারিখে কি টিকাটা দিব? অবশ্যই টিকা দিব। তারা ক্যাম্পেইনের টিকা দিবে, এবং এই ক্যাম্পেইনের টিকা দেওয়ার 1 মাস পরে, মানে সে তার 25 তারিখে ডেট ছিল, সে 25 তারিখে না গিয়ে পরের মাসের 5 তারিখে, মানে 30 দিন পরে গিয়ে সে তার রেগুলার যে টিকাটা, সেই টিকাটা নেবে। গত মাসে যদি কেউ একটা টিকা নিয়ে ফেলে, তাহলে এই মাসের ক্যাম্পেইনের টিকা নেবে কিনা? যদি 30 দিন পার হয়ে থাকে, তাহলে এই মাসের ক্যাম্পেইনের টিকা সে নেবে। কেউ যদি এই মুহূর্তে অসুস্থ থাকে, তাহলে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর টিকা নেবে। তাহলে এই যে অনেকই অনেক 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 প্রশ্ন আপনাকে করতে থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন এর মধ্যেই আপনার সেই উত্তরগুলো লুকিয়ে আছে। আমার বাচ্চার বয়স 17 মাস, 15 মাসে টিকা দিয়েছি, এখন কি টিকা দেওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন আপনাকে করবে। হ্যাঁ, টিকা দেওয়া যাবে, কারণ 17 মাস 2 মাস হয়ে গেছে, টিকা দেওয়া যাবে। সুতরাং এইখানে যে কথাগুলো লেখা আছে একটু সুন্দরভাবে মাথায় যদি নিতে পারি আমরা, আমাদের আউটডোরে বসে কোনো মায়ের প্রশ্নের উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। এবার আসি, আমি টিকা সেন্টারে বসি অথবা আমি বাচ্চা রোগী দেখি, আমি আমার যে নার্সিং স্টাফ আছে, আমার যে ওয়ার্ড বয় আছে, আমরা সবাই মিলে কাজ করি। সুতরাং সবারই একটা হেলথ হ্যাজার্ড হচ্ছে, আমরাও ইনফেক্টেড হতে পারি। সুতরাং আমাদের ক্ষেত্রে কি করতে হবে? আগে খোঁজ নিতে হবে আমার ভ্যাকসিনেটেড স্ট্যাটাস কি, আমি কি 2টো ডোজ নিয়েছি। যদি আমার 2 ডোজ টিকা নেওয়া থাকে মিজেলসে, তাহলে আমার ইনফেকশন হওয়ার চান্স রেয়ার। কিন্তু যদি আমার টিকা নেওয়া নাই, অথবা আমার
কোনোদিনই মিজেলস হয় নাই, আমার নো হিস্ট্রি অফ ন্যাচারাল মিজেলস, অথবা কোনো রকম ইমিউন কম্প্রোমাইজড আমার আছে, ইমিউন কম্প্রোমাইজড কোনো হয়তো ইমিউন কম্প্রোমাইজ করে কোনো ড্রাগ খাচ্ছি বা ইমিউন কম্প্রোমাইজ আছে, তাহলে কিন্তু আমার ইনফেকশন হওয়ার চান্স আছে। তাহলে আমাকে যেটা করতে হবে, সবচেয়ে ভালো হয় আমি একটা মিজেলস আইজিজি অ্যান্টিবডিটা করে ফেলি, মিজেলস স্পেসিফিক আইজিজি অ্যান্টিবডিটা করে থাকি। যদি এটা পজিটিভ হয় তাহলে আমি সেফ, আমার কোনো রিস্ক নাই মিজেলস ইনফেকশন হওয়ার। যদি দেখি আইজিজিটা পজিটিভ না, তাহলে আমার উচিত 2 ডোজ ভ্যাকসিন নেওয়া 4 সপ্তাহ গ্যাপে, 1 মাস গ্যাপে, এবং তারপরে আমার কাজের জায়গায় যাওয়া, নতুবা আমার আসলে ইনফেকশনের চান্স বেড়ে যাবে। তাহলে একজন হেলথ ওয়ার্কার হিসেবে আমাদেরকে অবশ্যই নিজের এবং অন্যের, আমার সাথে যারা কাজ করে সবার প্রোটেকশনের চিন্তাটা করতে হবে এবং এইভাবে অ্যাডভাইস করতে হবে। এখানে কয়েকটা রিকমেন্ডেশন আছে যেটা আমি বাংলায় আপনাদেরকে বলেছি, মোটামুটি ওরকমই, যে আনইমিউনাইজ থাকলে আমাদের দেশে কিন্তু 9 মাসে এবং 15 মাসে দেওয়া হয়, কিন্তু ইউএস এর গাইডলাইনে 12 থেকে 15 মাসে একটা, 4 থেকে 6 বছরে একটা, এবং ওরা আসলে 12 মাসের নিচের ভ্যাকসিনেশনে খুব এফেক্টিভ হয় বলে মনে করে না। কিন্তু আমাদের দেশটা কি, আমাদের দেশ কিন্তু মিজেলস অনেক বেশি এন্ডেমিক এরিয়া, আমাদের অনেক বেশি হয়, সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা অনেক আগেই শুরু করি, মায়ের অ্যান্টিবডি চলে যাওয়ার পরেই আমরা শুরু করে ফেলতে চাই, এর জন্য 9 মাসেই আমরা শুরু করি। তো এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, এগুলো আমি আমার মতো করে বলেছি, শুধু আপনারা খেয়াল করেন। এখানে কারো যদি টিউবারকুলোসিস থাকে, এখন একটা পেশেন্টের টিউবারকুলোসিস আছে, আপনি মিজেলস ভ্যাকসিন দিতে চাচ্ছেন, মিজেলস ভ্যাকসিন দিলে ইমিউনো কম্প্রোমাইজ হবে এবং আপনি যখন স্কিন টেস্ট করবেন এটার রিয়াকশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এর জন্য ভ্যাকসিনেশন করার আগে আপনার যদি মনে হয় সাসপেক্টেড টিবি, আপনি আগে একটা স্কিন টেস্ট যেটা এমটি সেটা করে নেন। টিবি ডায়াগনোসিস এর জন্য আপনার সঠিক ইনফরমেশনটা গ্যাদার করা হোক, তারপরে আপনি ভ্যাকসিন দেন। আর যদি এই পেশেন্ট এনটিটিবি না পেয়ে থাকে, অবশ্যই এনটিটিবি স্টার্ট করে তারপরে ইমিউনাইজেশন করবেন। যদি এইচআইভি ইনফেক্টেড হয় তাহলে সিভিয়ারলি ইমিউনোকম্প্রোমাইজ না হলে এই পেশেন্টকে আপনি 2 ডোজ ভ্যাকসিন দিবেন এবং ইমিউনোগ্লোবুলিন দিবেন যদি মিজেলস এক্সপোজার হয়। তো এগুলো খুব প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু কথা, মিজেলস নিয়ে অনেক বেশি থিওরিটিক্যাল আলাপ করতে চাচ্ছি না। মোদ্দা কথায় যদি মোটা দাগে বলতে হয়, আমরা যারা চেম্বারে প্র্যাকটিস করি, বিশেষ করে জেনারেল পেডিয়াট্রিক্সে কাজ করি, আমাদের কাজ হচ্ছে একটা মিজেলস পেশেন্ট উইথ কমপ্লিকেশন, উইদাউট কমপ্লিকেশন আইডেন্টিফাই করা। যদি উইদাউট কমপ্লিকেশন হয় তাহলে আমরা যে চিকিৎসা সাপোর্টিভ ম্যানেজমেন্ট এইটা দিব, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব, ফ্লুইড অ্যান্ড নিউট্রিশন ম্যানেজমেন্ট করব এবং রেফারেল নলেজটা মাকে দিয়ে দিব যে কখন মাকে বাচ্চাকে নিয়ে হসপিটালে অথবা ডাক্তারের কাছে রিভিজিট করতে হবে। আর যদি আপনি কমপ্লিকেশন আইডেন্টিফাই করতে পারেন, সেটা হতে পারে রেসপিরেটরি, সেটা হতে পারে জিআইটি, সেটা হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে কোনো ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন, তাহলে আপনি পেশেন্ট অ্যাকর্ডিংলি ম্যানেজ করবেন। হয় হসপিটালাইজ করার দরকার হলে বা রেফার করার দরকার হলে অ্যাকর্ডিংলি আপনারা সিদ্ধান্ত নেবেন। তো এখন আমরা আসলে একটা খুব রি-ইমার্জেন্স অফ মিজেলস এর সিচুয়েশনে আছি। আমরা যারা পেডিয়াট্রিশিয়ান, আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, সবাইকেই একসাথে কাজ করতে হবে যেন আর একটি বাচ্চাকেও আমরা না হারাই। তো আমার চেষ্টা ছিল সংক্ষেপে সহজ করে মিজেলস সম্পর্কে একটু আপনাদেরকে এনলাইটেন করা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এখন আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আপনাদের মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করতে পারেন। আমাদের হচ্ছে কনসালটেন্ট স্যার একটু কথা বলবে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার এবং উপভোগ্য একটা সেশন নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শরীফুল ইসলাম, একাডেমিক কনসালটেন্ট বিজিএসআরআই। আমরা একদম সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। ম্যাম এত চমৎকার সেশন নিয়েছে, আমাদের অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে, নাও থাকতে পারে, তবে আমি সবাইকেই শেষ পর্যন্ত থাকতে বলবো। হয়তো আপনার প্রশ্ন ছিল না, কিন্তু অন্য একজন হয়তো একটা প্রশ্ন করেছে যেটার আনসারটা শুনে আপনি হয়তো উপকৃত হবেন। এজন্য সবার প্রশ্ন না থাকলেও যাদের প্রশ্ন থাকবে সেখান থেকে ইনশাল্লাহ বাকিদের আনসার আশা করি হয়ে যাবে।
আর আমরা জানি যে ভাইয়া শুরুতেই বলছিল জাহিদ ভাই যে আমরা বিজেএসআরআই দুইটা উইং নিয়ে কাজ করি, একটা জিপি এবং আর একটা হচ্ছিল আলট্রা। জিপির কোর্স নিয়ে ভাইয়া কিছু একটু বলেছে, আমি জাস্ট আলট্রা নিয়ে একটু অল্প কিছু কথা বলবো। আমাদের আলট্রা শর্ট লং সব ধরনের কোর্সই আছে, অর্থাৎ সিএমইউ, ডিএমইউ, এডিএমইউ এবং স্পেশাল যে শর্ট কোর্স গুলা, টিবিএস, অ্যানোমাল স্ক্যান, ভাস্কুলার ডুপ্লেক্স, এই প্রত্যেকটা কোর্সই আমাদের এখানে অ্যাভেলেবেল এবং ইনশাআল্লাহ অন্য যে কোনো সেন্টারের চেয়ে। তবে হ্যাঁ, আমি সবাইকে যেমন আজকেও সেন্টারে গিয়ে বললাম যে এটা অবশ্যই বিএমডিসি সার্টিফাইড কোনো কোর্স না। আপনি একটা সিএমইউ করবেন, ডেফিনেটলি সিএমইউর চেয়ে ডিএমইউ বেটার। আবার আপনি যদি ডিএমইউ করেন, ডিএমইউ তো কখনো ডিএমআরডি সমান হবে না, অথবা যে ডিপ্লোমা করছে সে তো নিশ্চয়ই একটা এমডি রেডিওলজি সমান হবে না। তো যার একেবারেই সময় নেই তিনি হয়তো একটু সিএমইউ করবেন, আর যিনি হয়তো কোর্স করার মতো ধৈর্য নেই, 2 বছর 2.5 বছর সময় লাগবে ডিপ্লোমা, তিনি হয়তো ডিএমইউ করবেন। আবার যার হয়তো সময় আছে তিনি হয়তো একটা লং কোর্সে ঢুকবেন। অর্থাৎ সবাই যার যেমন নিড সেই অনুযায়ী আপনারা আগাবেন। তবে আপনারা ইনশাল্লাহ যাদের এই সিএমইউ বা ডিএমইউ করা নেই, করতে চান, আপনারা ইনশাল্লাহ আসবেন আমাদের চায়না কিচেন হাতিরপুল, আপনাদের সবার কফির দাওয়াত থাকবে। অনেক রাত হয়ে গেছে, আমি বেশি সময় নিব না। আমাদের ডিএমইউ দুটা সেশন, না একটা জানুয়ারি জুলাই, তো জুলাই সেশন 2 মাস পরেই শুরু হবে। অতএব আপনি অথবা আপনার কোনো কলিগ, আপনার জুনিয়র বা আপনার সিনিয়র যিনি হয়তো ডিএমইউ করতে যাচ্ছেন, যিনি হয়তো ভাবছেন যে কোনো একটা ভালো প্রতিষ্ঠান আমি চাই, নিঃসন্দেহে আসতে পারেন। অন্য যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে ইনশাল্লাহ ভালো হবে, তবে ডেফিনেটলি এটা কখনোই ডিএমআরডি বা এমডি রেডিওলজির ইকুইভ্যালেন্ট হবে না। তবে অন্য জায়গায় ডিএমইউ করলে যতটুকু শিখতে পারতেন তার চেয়ে ইনশাল্লাহ বেশি শিখতে পারবেন, কারণ আমাদের মেন্টররা লিস্ট একবার আপনাকে দিয়ে ইমেজটা না আনা পর্যন্ত থাকবে, এরপরে তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। ম্যাম, আপনাকে ধন্যবাদ। আমি আর সময় নিব না, যদি কারো প্রশ্ন থাকে ম্যামকে এখন সরাসরি জি, প্রশ্ন করতে আসসালামু পারেন। আলাইকুম, ডক্টর তাহেরা বলছিলাম। ম্যামের কাছে হয়তো কোশ্চেন ছিল একটা। জি বলুন। ম্যাম, আমরা যেটা বললেন যে যারা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ বা প্রেগন্যান্সিতে আমরা ইমিউনোগ্লোবুলিন নিব, সেটা কি আমরা নর্মোগ্লোবুলিন নর্মাল যেটা দেই টিভিতে নর্মোগ্লোবিন ডোজ হিসেবে সেই ডোজটাকে দিব, যে নর্মোগ্লোবিন যে ডোজ আমরা দেই বা নর্মোগ্লোবিনই কি দিব? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা একটু ডিফারেন্ট। যেমন ধরেন যে ইমিউনো কম্প্রোমাইজড তার একরকম, আর যে ইমিউনো কম্পিটেন্ট আপনি দিতে চাচ্ছেন, এক্সপোজার হয়েছে, ইমিউনোগ্লোবুলিন দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে দিতে হবে 0.25 ml পার কেজি। এটা ইন্ট্রামাসকুলারলি দেওয়া হয় কিন্তু। ম্যাম, আর যে সিঙ্গেল ডোজ দিবে? জি আবার বলুন। সিঙ্গেল ডোজ দিব? সিঙ্গেল ডোজ, হ্যাঁ সিঙ্গেল ডোজ দিবেন। আর আচ্ছা, যার থ্যাংক ইউ। আর যে ইমিউনো কম্প্রোমাইজ তার ডোজ একটু বেশি লাগবে, 0.5 ml পার কেজি। তবে কোনোটাই 15 ml পার কেজির বেশি যাবেন না, এবং যখন 15 ml পার কেজি হবে তখন আসলে আপনাকে আইভি যেতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওকে, ম্যাক্সিমাম 15 ml পার কেজি যাবেন এবং তখন আইভি যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমার বাচ্চা হচ্ছে 9 মাসের যে ইউপিএসসি দিলের টিকাটা, এটা 10 এপ্রিল দেওয়ার কথা ছিল, কিন্তু ওর অলরেডি হচ্ছে ঠান্ডা কাশির সমস্যা অলরেডি দেখলাম যে শুরু হয়ে গেছে, কিন্তু নিজে হচ্ছে কোনো সিমটম নাই। তো সেক্ষেত্রে ঠান্ডা কাশি ভালো হওয়ার কয়দিন পরে আমি আসলে ওকে টিকা দিলে বেটার হবে? আপনার বাচ্চার 9 মাসে কি হয়েছে? 9 মাসে যে আমরা যে টিকাটা দিই, হামের টিকা, এটা ডেট ছিল হচ্ছে 10 এপ্রিল। কিন্তু বর্তমানে আমার বাচ্চার ঠান্ডা কাশির সমস্যা আছে কমন কোল্ডের মতো, কিন্তু মিজেলসের কোনো সিমটম নাই। তো সেই ক্ষেত্রে ঠান্ডা কাশি থাকা অবস্থায় তো টিকা দেওয়া যায় না যতটুকু জানি। তা এটা ভালো হওয়ার কয়দিন পরে আমি টিকা দিলে বেটার হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ঠান্ডা কাশি যদি অনেক বেশি না হয়, ধরেন আপনার হাই গ্রেড ফিভার নাই, একটু রানি নোজ আছে বা সামান্য কাশি আছে, এটা কিন্তু কন্ট্রাইন্ডিকেশন না টিকার জন্য। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠান্ডা কাশি ভালো হয়ে যাওয়ার পরে আপনি টিকা দিবেন, মনে রাখবেন টিকা দেওয়ার মিনিমাম সময় আছে। একটা টিকার ফার্স্ট ডোজ থেকে সেকেন্ড ডোজের মধ্যে মিনিমাম 28 দিন গ্যাপ দিতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোনো গ্যাপ নাই। আপনি ম্যাক্সিমাম গ্যাপ আপনার বই খাতায় কিচ্ছু বলা নাই, কিন্তু মিনিমাম গ্যাপ 28 দিন, ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? সুতরাং আপনার বাচ্চার ভালো, যদি আপনার এপ্রিলের 10 তারিখে ডেট ছিল, এটা এখন আপনার ঠান্ডা কাশি আর 3 দিন পরে আপনি ভালো হবেন না, আপনি কিন্তু এটা 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, 10 দিন পরও দিতে পারেন। কারণ ম্যাক্সিমাম কতদিন পরে আপনি দিতে পারবেন এরকম কোনো নিয়ম নাই, কোনো টাইম ফ্রেম নাই।
ম্যাডাম, আইসোলেশনের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলতেন, মানে আমরা পেশেন্টকে কাউন্সেলিং করার সময় মাকে আইসোলেশনের ব্যাপারে কি কি বলবো? প্রথম কথা হচ্ছে ইনফেকশাস পিরিয়ড আমরা বলেছি যে 4 থেকে 6 দিন মিজেলস এর র্যাশ আসার পরে সে ইনফেকশাস থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে প্রথম জ্বর এর প্রথম ফেজটা আমরা বুঝি না, মায়েরা হয়তো জ্বর আসছে তারপরে আমাদের কাছে আসে, সুতরাং পরের আইসোলেশন, র্যাশ আসার পরের আইসোলেশনটাই ইম্পর্টেন্ট। এই জন্য আমরা বলি যে মিনিমাম আপনি 6 দিন তো বলবেনই, সেফ সাইডে থাকার জন্য 7 দিন। 7 দিন এই বাচ্চা আইসোলেটেড থাকবে। প্রথম কথা হচ্ছে কমিউনিটি আইসোলেশন, আর একটা হচ্ছে বাসায় আইসোলেশন। কমিউনিটি আইসোলেশন মানে হচ্ছে সে স্কুলে যাবে না, কোনো কিন্ডার গার্ডেনে পড়লে সেখানে দিবে না, ডে কেয়ারে যদি কোনো বাচ্চা থাকে সেই ডে কেয়ারে পাঠাবে না, প্লে গ্রাউন্ডে যাবে না, এটা হলো কমিউনিটি আইসোলেশন। আর বাসায় ধরেন আরেকটা বাচ্চা আছে, সেই বাচ্চা থেকে তাকে দূরে সরায় রাখতে হবে, তাহলে তাকে হোম আইসোলেশন দিতে হবে। হোম আইসোলেশন কারণ হচ্ছে আমরা বলেছি যে এটা খুবই ইনফেকশিয়াস এবং 2 ঘন্টা পরে পর্যন্ত বাতাসে সাসপেন্ডেড থাকতে পারে, সুতরাং বাচ্চাকে আলাদা রুমে থাকতে হবে। বাচ্চা যদি অনেক ছোট হয় মাকে তো অবশ্যই বাচ্চার সাথে থাকতে হবে, এবং বাচ্চাকে মাস্ক পরানোর বয়স হলে 2 বছরের পরে আমরা বাচ্চাদেরকে মাস্ক পরাতে বলি, মাস্ক পরাতে পারলে ভালো হবে। মা যদি প্রেগনেন্ট হয় এই বাচ্চার নার্সারি মানে নার্সিং এর জন্য অন্য কাউকে জি আপনাকে ম্যাডাম, আইজিজি এই যে পরীক্ষাগুলো, এগুলো আমরা কি জ্বরের 8 দিনের মাথায় করব? আচ্ছা, এটা আইজিজি বলা হয় যে আপনি ধরেন র্যাশ আসলো, র্যাশের 72 ঘন্টার আগে করলে আইজিজি পজিটিভ হয় না, আইজিএম পজিটিভ হয় না, 72 ঘন্টা পরে করতে হবে। র্যাশ আসছে তার 72 ঘন্টা পরে করতে হবে। 72 ঘন্টার আগে যদি আপনি করেন, পজিটিভ যদি হয় ভালো, কিন্তু পজিটিভ যদি না হয় আপনাকে রিপিট করতে হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমার একটা প্রশ্ন আছে। আমার বাচ্চার 9 মান্থের যে ইপিআই শিডিউলের এমআরটা ওটা দেয়া হয়েছিল 1 বছর পরে। তো এখন আমি ওর 13 মাস চলে, তো দ্বিতীয়টা কখন দিতে পারি? আমাদের নিয়ম হচ্ছে যে আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি তো এই স্ট্রেনদেনিং যে ভ্যাকসিন এটা দিয়েছেন না, এটা তো দিবেনই, সুতরাং এটা থেকে আপনি 1 মাস পরে দিতে পারেন। আপনার তো 15 মাস হতে, বাচ্চার কি 15 মাস হয়ে গেছে? না, 13 মাস চলে ম্যাম। 13 মাস, তাহলে আপনি 1 বছরে একটা দিয়েছেন, 1 মাস পরে স্ট্রেনদেনিং এখন একটা দিয়েছেন 13 মাস, আপনি 15 মাসে দিবেন। আপনার রেগুলার যে 15 মাসের ভ্যাকসিন ওই সময় দিবেন। আর এখন ম্যাম হচ্ছে ক্যাম্পেইনের যেগুলা সেগুলা দিতে পারি একটা? হ্যাঁ, 1 মাস তো হয়ে গেছে, 13 মাস জি তো হয়েছে, জি 12 মাসে দিয়েছেন, 13 মাস তো হয়ে গেছে। ক্যাম্পেইনেরটা এখন একটা দিয়ে দিবেন, আর 15 মাসে ওর রেগুলার ডোজ যেটা সেকেন্ড ডোজ সেটা দিয়ে দিবেন। দুটো জি ম্যাম, ভ্যাকসিনের থ্যাংক মধ্যে ইউ সো 30 মাচ। ডেজ গ্যাপ থাকলেই হবে। জি ম্যাডাম, জি ম্যাডাম, আমরা 6 মাস থেকে 10 বছর ভ্যাকসিন দিচ্ছি, মানে 10 বছরের পরে কি মিজেলস হতে পারে না? আচ্ছা, হ্যাঁ, অ্যাডাল্ট মিজেলস তো হচ্ছে। অ্যাডাল্ট মিজেলস এখন একটা হয় যদি এই বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছেন, হলো আপনার বাচ্চা ধরেন 10 বছরের বড়, একে আপনি নর্মালি 9 মাসের 15 মাসের ভ্যাকসিন দিয়েছেন, এখন আপনি ক্যাম্পেইনের ভ্যাকসিন দিবেন, এটা বুস্টার হিসেবে কাজ করবে। তবে 10 মাসের পরেও, 10 বছরের পরেও হতে পারে। ভ্যাকসিনেটেড বাচ্চার ক্ষেত্রে মাইল্ড ফর্ম হয়, মডিফাইড মিজেলস হয়। আমি যেটা বললাম মডিফাইড মিজেলস একটা টার্ম বললাম না, এটা ভ্যাকসিনেটেড বাচ্চাদের হয়, মাইল্ডার ফর্মে হয়, এদের কমপ্লিকেশন কম থাকে। জি ম্যাডাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। আহ কিছু কিছু জায়গায় এখন মানে বলা হচ্ছে যে কারো যদি 2টা ভ্যাকসিন 9 মাস এবং 15 মাসেরটা দেওয়া থাকে তাহলে নেক্সট ভ্যাকসিন এমএমআর দিলে ভালো, মানে এটা কেন বলা হয়? প্রথম কথা হচ্ছে নেক্সট ভ্যাকসিন এমএমআর, আমরা প্রথম কথা ক্যাম্পেইনে এমআর দিচ্ছে, এবং সরকারি টিকা যতক্ষণ আপনি পাচ্ছেন ততক্ষণ আপনি এমআরই দিবেন। আপনার সরকারি টিকা অ্যাভেলেবল না, তখন আপনি এমআর টিকা পাবেন না, কারণ বেসরকারি টিকা এমএমআর টিকা। এখন ইস্যুজ এখানেই চলে আসলো যে সরকারি টিকা অ্যাভিল করতে পারছে না, সে এমএমআর এ যাবে।
2 নাম্বার কথা হচ্ছে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এমএমআর প্রেফার করি, কারণ মামস, মিজলস, রুবেলা এই তিনটাই কাভারেজ হবে। রুবেলা কাভারেজ অবশ্যই এমআর দিয়ে রুবেলা কাভারেজ হয়। এটা বলা হয় শুধুমাত্র যখন সরকারি টিকার কনস্ট্রেইন থাকে তখন এমএমআরটাতে যেতে বলা হয়, কারণ বেসরকারি ভাবে এমআর পাওয়া যায় না, আদারওয়াইজ আর কোনো বিশেষত্ব নাই। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম Thank you. বেসরকারি ভাবে কি এখন Next, এমএমআর কোনো ভ্যাকসিন পাওয়া যাচ্ছে? বেসরকারি এমএমআর পায়, বেসরকারিতে এমএমআরই পাওয়া যায়, এমআর পাওয়া যায় না। এখন ম্যাডাম কোন কোম্পানি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? এটা আপনি একটু যেসব জায়গায় ভ্যাকসিনেশন, ভালো ভ্যাকসিনেশন সেন্টার গুলোতে একটু খোঁজ নিলেই পাবেন এমএমআর অ্যাভেলেবল। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, এই মুহূর্তে যেহেতু ক্যাম্পেইন চলছে, আমরা কত বছর বয়সের বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিনেশন করে ফেলবো? 6 মাস থেকে 10 বছর। এরপরে 10-এর ক্রস করে গেলে আর দেওয়ার দরকার নেই? 10-এর ক্রস করে গেলে সরকারি টিকাতে দরকার নাই। ও, সরকারি ভাবে তাহলে যদি কেউ উইশ করে যে নিতে চায় তাহলে তাদেরকে তাহলেও করবো, কি হ্যাঁ বলেন? দিতে পারবে, এমএমআর দিতে হবে প্রাইভেট, বেসরকারি। আচ্ছা। আর ম্যাডাম আরেকটা জিনিস, তার আগে একটু ইমিউনোগ্লোবিন মানে আইজিজিটা দেখে নিন, যদি মনে করেন যে ওর ইমিউনিটি ডেভেলপ করে গেছে, কেন শুধু শুধু টিকাটা দেওয়ার দরকার, এমএমআরটা দেওয়ার দরকার নাই তো। ইমিউনোগ্লোবিন দেখে ফেলেন, আইজিজি দেখে ফেলেন, প্রোটেক্টিভ ইমিউনিটি থাকলে দরকার নাই টিকা। সরকারি টিকা তো 10 বছর পর্যন্ত দিবেই, ওটা তো বাধ্যতামূলক। 10 বছরের পরে যদি কেউ মনে করে যে আমি দিতে চাই রুটিনলি, আমার বুস্টার হিসেবে দিতে চাই, তাহলে মনে হয় ইমিউনোগ্লোবিন করে দেখে যদি প্রোটেক্টিভ থাকে আর বুস্টার হিসেবে এমএমআর দেওয়ার দরকার হবে না। আর ব্লাইন্ডলি দিতে চান অসুবিধা নাই, কোনো রিস্ক নাই। ম্যাডাম কোনটার কস্টিং বেশি? মানে আর ওই বলছি যে ইমিউনোগ্লোবুলিনের এই যে টেস্টটা, ওটা রেট বেশি নাকি ভ্যাকসিনের রেট প্রাইসটা বেশি? ভ্যাকসিনের প্রাইস বেশি। ইমিউনোগ্লোবিন আপনি আইডিসিআর এসব সরকারি জায়গায়, ইনফেকশন ডিজিজ হাসপাতাল একদম বিনামূল্যে অলমোস্ট। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম আইজিজি কত হলে প্রোটেক্টিভ, মানে আইজিজি লেভেল? ওটা পজিটিভ নেগেটিভ বলে দেয়। আচ্ছা। এটা ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমি উপজেলা প্রফেসর কামরুল হাসান বলছি, মুগদা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স এর প্রফেসর। আপনার প্রেজেন্টেশনের জন্য ধন্যবাদ, সুন্দর প্রেজেন্টেশন, তার আলোচনাগুলো শুনলাম। আমার প্রশ্ন খুব না, আপনাদের আলোচনার মধ্যে হয়তো কিছু একটা ইনপুট দিতে পারি। শেষ কথা যেটা সেটা বললেন যে প্রোটেক্টিভ, যেটা আসলে সেরো পজিটিভ যেটা আছে, যদি আপনি অ্যালাইজাতে করেন, এটা হচ্ছে মোর দেন 150 মিলি ইউনিট পার এমএল, এটা থাকতে হবে, তাহলে আপনি প্রোটেক্টিভ। আর 120 নিচে গেলে সেরো নেগেটিভ। সুতরাং আর এটা খুব বেশি যে অ্যাভেলেবল এমন না, আইপিএইচে করে, এটা কিন্তু পাবলিকের জন্য না। যদি সবাই ওখানে চলে যায় তাহলে তাদের কিন্তু শর্টেজ। তারা কিন্তু এই মুহূর্তে যেই বাচ্চাগুলো নোটিফাইড হয়েছে সেই বাচ্চাগুলো স্যাম্পল গেলে সেগুলো শুধু করে দিবে। পাবলিক যদি সবাই চলে যায় যে আমি এটা করবো, এটা কিন্তু করতে পারবে না। এই মেসেজটা আসলে ওইভাবে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝতে পারছি না। আর দ্বিতীয়ত, রিপ্রোডাকশন টাইম আছে একটা, একজন মিজলস বাচ্চা থেকে 12 থেকে 18 জন পর্যন্ত লোক ইনফেক্টেড হতে পারে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সুতরাং এটাই ব্যাপারটা এরকম, যেটা হাইলি কন্টাজিয়াস কেন বলে, কারণ তার রিপ্রোডাকশন টাইম অনেক, সে খুব দ্রুতই, যেহেতু আপনি বলেছেন যে এটা 2 ঘন্টা সাসপেন্ড করতে পারে এয়ারে এবং সার্ফেসেও থাকতে পারে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু এয়ারবোর্ন, এটা কিন্তু শুধু আমরা যদি বলি যে এটা ড্রপলেট, এটা ঠিক হবে না। কারণ ড্রপলেট হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে হয় এবং সেটা হয়তো 1-1.5 মিটারের মধ্যে থাকবে, কিন্তু 1-1.5 মিটারের পরেও কিন্তু বাতাসে উড়ে গিয়ে আরেকজনকে ইনফেক্ট করতে পারে। সুতরাং একে এয়ারবোর্ন বলাটা হচ্ছে বেশি যুক্তিযুক্ত, যে বাতাসের ইসে ছড়ায়। এই হলো একটা কথা। আর ইমিউনোগ্লোবুলিনের ক্ষেত্রে যেটা 2 রকমের আছে, একটা হচ্ছে আইভি আইজি, আর একটা হচ্ছে আইজিআইএম বলে সেটাকে, মিজল স্পেসিফিক, সেটা কিন্তু আইএম দিতে হয়। ওটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে আইভিআইজি আমরা দিব। এখন অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, আইভিআইজি তো অনেক বেশি কস্টলি। আর আপনাদের এইখানে ক্যাম্পেইনে যেটা বলা হচ্ছে
যে 10 বছর বললেন, কিন্তু ডিজি অফিস থেকে যে সার্কুলেশন আছে সেখানে কিন্তু 6 মাস থেকে 59 মান্থ পর্যন্ত বলা। এটা একটু চেক করে নিবেন, কারণ ইনফরমেশন যদি অন্যরকম যায় এটা কিন্তু একটু ঝামেলা করবে আর কি। হ্যাঁ, কিছু কিছু ব্যাপার আছে পাবলিকলি বলার আগে একটু ক্রস চেক করে দেখা উচিত। আমার মনে হয় এই জিনিসটা একটু দেখবেন, গভর্নমেন্টের একটা সার্কুলেশন অলরেডি চলে আসছে ডিজি অফিস থেকে। তো এই পর্যন্তই ছিল। আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি ওই যে ল্যাকটেশন অ্যান্ড মিজলস, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। যে মা বুকের দুধ খাওয়াচ্ছেন, এরকম মায়ের যদি মিজলস হয়ে যায় তাহলে উনি কি করবেন? প্রেগনেন্সিতে কি হয়, প্রেগনেন্সি আউটকাম কি, প্রেগনেন্সির সময় যদি হয় বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারগুলো আসলে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল আর কি। তাহলে কারণ সাধারণ মানুষ যারা এটা শুনবেন তাদের মনে কিন্তু এই ধরনের প্রশ্ন খুব বেশি আসবে না। হ্যাঁ, যারা ডাক্তার এখানে আছেন তারা এই জিনিসগুলো খুব বেশি রেস করবেন ভেতরে, কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা করবে না। এই জন্য উচিত ছিল যে এই জিনিসগুলোকে এখানে ইনক্লুড করে দেওয়া। তো এইটুকুই ছিল আমার আমি শুনলাম। থ্যাংক ইউ, আপনাদের সাথে ছিলাম অনেকক্ষণ। আর আমার তেমন ইনপুট দেওয়ার কিছু নেই। যদি আপনারা কিছু বলতে চান এর প্রেক্ষিতে বলতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আপনার ভ্যালুয়েবল ওপিনিয়নের জন্য। আর ডিজি অফিসের নতুন সার্কুলারটা তাহলে আমাদের আপডেট করতে হবে, কারণ ক্যাম্পেইনে তো বলা ছিল আসলে 10 বছর পর্যন্ত, সেই হিসেবে আমরা ফোকাস করেছি। এখন যদি 59 মাস বয়স পর্যন্ত নতুন ভাবে আবার সার্কুলার হয় সেটার উপর তাহলে আমাদের ফোকাস করতে হবে। থ্যাংক ইউ স্যার আপনার ভ্যালুয়েবল ওপিনিয়নের জন্য। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন আছে, শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আমারই একটা পেশেন্ট, সে কনজেনিটাল হার্ট ডিজিজ, লার্জ পিএইচডি উইথ রিকারেন্ট নিউমোনিয়া উইথ কনজেনিটাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশনে আক্রান্ত এবং ফেলিউর টু থ্রাইভ। সে 10 মাস বয়স, তার ওজন 4.5 কেজি এবং অলমোস্ট সারা বছর হসপিটালে থাকে। এই বাচ্চাটা মেজাস টিকা পায়নি, এখনো তার রেসপিরেটরি ইনফেকশন চলছে। এখন সে আমাকে, তারা প্যারেন্টস আস্ক করছে যে ভ্যাকসিন দিবে কিনা বা কখন দিবে। আমি আসলে সলিউশন দিতে পারিনি। সিভিয়ারলি ইমিউনোকম্প্রোমাইজড, সিরিয়ালি হোয়াট কুড বি দ্য অ্যান্সার? এই পেশেন্টের ক্ষেত্রে তো আসলে ইমিউনোগ্লোবুলিনটা, যেমন সিভিয়ারলি কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন দেওয়ার কথা। আমাদের যে ওই খাতাগুলো আছে সেখানে ইমিউনোগ্লোবুলিন দেওয়ার কথা বলা হয়েছে। সিভিয়ারলি ইমিউনোকম্প্রোমাইজ থাকলে ভ্যাকসিন অ্যাডভোকেট করে নাই। স্যার আছেন? স্যারের যদি জি জি, আমি আছি। হ্যাঁ, আপনার কথাটা ঠিক আছে। বাচ্চাদের মানে ইমিউনোলজিক্যালি যদি জিওপরডাইজ থাকে, সেই বাচ্চাকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া একটা যুক্তিযুক্ত, এবং সাথে সাথে অন্য যে চিকিৎসাগুলো চলার সেগুলো চলবে, এবং তার নিউট্রিশনটা কিন্তু একটু মেনটেন করতে হবে। এবং এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যে বাচ্চাগুলো ম্যালনারিশ তাদের কিন্তু মিজলস হলে পরে যেই কমপ্লিকেশন গুলো হয় সেগুলো খুব মারাত্মক হয়। এই কারণে অন্য যে চিকিৎসাগুলো চলার সেগুলো নর্মালি বলা হয় যে মিজলস হলে নর্মাল মানুষ যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো, তাদের মিজলস যদি হয় তাদের প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যে বাচ্চাগুলো অলরেডি ম্যালনারিশড এবং কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে, ওই সময় কিন্তু অ্যান্টিবায়োটিকের প্রোটেকশন আপনাকে দিয়ে নিতে হবে। বাকি যে প্রোটেকশন গুলো দেওয়া সম্ভব, আইসোলেশন করা, নাকে মাস্ক দেওয়া, যিনি নার্সিং করবেন তার হ্যান্ড হাইজিন মেনটেন করা, এগুলো তো করবেনই, সাথে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিয়ে তাকে প্রোটেকশনে দেওয়া ভালো। আর ইসের ব্যাপারে আপনার নিউট্রিশনের ব্যাপারে একটু করতে হবে, কারণ ওনার ওজন কিন্তু, বাচ্চার ওজন কিন্তু অনেক কম, সুতরাং এই ব্যাপারটাও অ্যাড্রেস করতে হবে আর কি। যেহেতু তার অনেকগুলো প্রবলেম, হার্ট ডিজিজ আছে, সে তো এমনি এফটিটি হয়ে আছে তার, এই কারণে ওই নিউট্রিশনের দিকেও খেয়াল রাখতে হবে। মানে সাইমালটেনিয়াসলি আমরা অন্যগুলোও করব, সাথে এটা যাতে ইগনোর না থাকে। এটাই কিন্তু অনেক সময় ইগনোর থাকে যে আমরা নিউট্রিশনাল সাপোর্টটা ঠিক মতো দেই না। তো এই বাচ্চার ক্ষেত্রে যতটুকু তার ক্যালোরি পাওয়া উচিত উইথ প্রোটিন রিচ ডায়েট, এটাকে প্রোভাইড অবশ্যই করতে হবে। এখানেও মনোযোগ দিতে হবে অ্যালং উইথ আইভিআইজি। থ্যাংক ইউ। এ ব্যাপারে আমার একটু কথা ছিল। একটু কথাটা বলি যে এই পেশেন্টটা তো মিজলস হয়নি, বাট ভ্যাকসিন দিতে আমরা ভয় পাচ্ছি। এখন ওকে কি মিজলস স্পেসিফিক অ্যান্টিবায়োটিক এখন দেওয়ার দরকার আছে? এটা ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি। প্লাস এটা অ্যাভেলেবল কিনা ইন মার্কেট? এ ব্যাপারে আমি একটু বলতে পারি? জি প্লিজ।
আচ্ছা, আমি প্রফেসর এম এ রৌফ, ঢাকা মেডিকেল কলেজ থেকে বলছি। তো যেটা হলো যে যে কোয়েশ্চেনটা রাইজ করছে, একটা হলো বাচ্চার কনজেন্টাল হার্ট ডিজিজ আছে, 2 নম্বর হলো তার এআরআই বা নিউমোনিয়া আছে। এক্ষেত্রে যেটা হলো এবং পেশেন্টটা আন্ডার নারিশড, এক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করি, এই পেশেন্টকে আগে আমরা ওর নিউমোনিয়া বা এআরআইটাকে ভালো করে নিই ট্রিটমেন্ট দিয়ে ভালো করে। আর ওর যে আন্ডার নারিশমেন্টটা আমরা জানি যে কনজেন্টাল হার্ট ডিজিজ যদি থাকে, সিগনিফিক্যান্ট কনজেন্টাল হার্ট ডিজিজ, তাহলে ওর নিউট্রিশন সবসময় অন্য বাচ্চাদের চেয়ে কম থাকে। সেই জন্য আমরা নিউট্রিশনের কথা চিন্তা না করে ওর নিউমোনিয়া ট্রিটমেন্ট করার পরে, ভালো করার পরে আমরা নিজের টিকা দিয়ে ফেলবো। এটা আমরা ইউজুয়ালি ফলো করি। কারণ ওর যদি এটা মিজেলস টিকা না দেয়, পরবর্তীতে যেটা হবে, ওর আবার মিজেলস যদি হয়ে যায়, তাহলে কিন্তু ওর যা ইমিউনিটি একটু আছে, এগুলা ইমিউন অ্যামনেশিয়ার মাধ্যমে পুরাটাই ধ্বংস হয়ে যাবে। তার যে মেমোরি সেলগুলো আছে, এগুলা কিন্তু নিজের ভাইরাসের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। ফলে সে একবারে ফুললি আনইমিউনাইজড হয়ে যাবে। ফলে তাকে আর বাঁচানো সম্ভব না, কারণ ওর আরো ইনফেকশনের রেট বেশি হয়ে যাবে। ওর ডায়রিয়া বেড়ে যাবে, ওর নিউমেনজাইটিস হয়ে যাবে, ওর নিউমোনিয়া আবার বেশি হয়ে যাবে। সেই জন্য আমরা যখনই ওরে ভালো করতে পারবো নিউমোনিয়া ভালো করার পরে আমরা সাথে সাথে, যদি ওর ডিউ টাইম হয় মিজেলস ভ্যাকসিনের জন্য, তাহলে আমরা মিজেলস ভ্যাকসিন দিয়ে ফেলবো। থ্যাংক ইউ। স্যার, ডক্টর রৌফ, এখানে একটা জি ব্যাপার জি আছে। বাচ্চাটা কনজেনিটাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশন আক্রান্ত, শি ইজ গেটিং হ্যাঁ, ভ্যালকেনসাইক্লোভির এবং সে যদি ইমিউনাইজ কনজেন্টাল জি হয়নি। জি জি যদি কিন্তু কনজেন্টাল ভয় পাচ্ছি যে, সাইটোমেগালোভাইরাস হ্যাঁ, যদি কনজেন্টাল মিজেস, সাইটোমেগালোভাইরাস ইনফেকশন থাকে, আমরা এক্ষেত্রে কি করি, আমরা ডিএনএ, ইউরিনারি ডিএনএ ডিটেক্ট করি এবং আইজিজি এবং আইজিএম অ্যান্টিবডি ডিটেক্ট করার পরে যদি আমরা কনফার্ম হই যে আসলে এটা কনজেন্টাল সাইটোমেগালোভাইরাস ইনফেকশন, তাহলে এখন আমরা বেলগানোসাইক্লোভির একটা ওষুধ আছে 16 মিলিগ্রাম পার কেজি পার ডে, এটা আমরা দিই 6 মাস পর্যন্ত। দেওয়ার পরে ওইটা ট্রিটমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এটা দিতে পারবো। এবং কনজেন্টাল সাইটোমেগালোভাইরাস ট্রিটমেন্ট চলাকালেও আমরা এই না, মিজেলস সে ভ্যাকসিন পাচ্ছে, দিতে পারি যদি ট্রিটমেন্টটা ডিউ পাচ্ছে, টাইম হ্যাঁ, হয়। ট্রিটমেন্টটা পাচ্ছে, ট্রিটমেন্ট কিন্তু পাইলে ভয় হ্যাঁ, পাচ্ছে যে, তাইলে হ্যাঁ দিতে পারবেন যদি বাচ্চা সুস্থ আচ্ছা, থাকে। ওকে, বাচ্চা যদি সুস্থ থাকে তাহলে দিতে পারবেন। আচ্ছা। আমি ভয় পাচ্ছি লাইভ অ্যাটিউয়েটেড ভ্যাকসিন, তো ওয়েদার মিজেস ভাইরাস, না না, মিজেস ওইটা তো ভ্যাকসিনেশনটা ওর তার তো মিজেস অলরেডি করে কিনা। এফেক্টেড। আচ্ছা, না না, না, ওটা এফেক্ট এফেক্টেড করবে করবে না, না, কারণ তাকে বাঁচাইতে আচ্ছা, হইলে আপনাকে মিজেলসের দিতে হবে। এগেইনস্টে রাখা। মিজেলস যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু তার যায় একটু মেমোরি ছিল, তার আগে যায় ইনফেকশন হয়েছিল, কিছু তো ইমিউনিটি ডেভেলপ করতে এগেইনস্ট ইনফেকশন প্রিভিয়াস। এই ইমিউন সেলগুলো ড্যামেজ হয়ে যাবে, তখন আর মেমোরিতে তার কিছুই থাকবে না, আবার একটা নিউবর্নের মতো তার ইমিউন কন্ডিশন হয়ে যাবে। এটা খুব, এই জন্যই মিজেলসের যেটা মেইন প্রবলেম হলো মিজেলসের, যেটা হলো মিজেলস হওয়ার পরে তার কিন্তু প্রিভিয়াস যে ইমিউনিটি ডেভেলপ হয়েছে, আমরা ভ্যাকসিন দেওয়ার পরে যে ইমিউনিটি গুলা ডেভেলপ করছে, এগুলা ড্যামেজ, লস হয়ে যায়। এটাকে বলা হয় ইমিউন অ্যামনেসিয়া। সে তার মেমোরি সেলে যে আগে যে ইনফেকশন হয়েছিল এগুলা সে ভুলে যায়, বডির যে মেমোরি সেল গুলা, যার কারণে তার ইমিউনিটি অনেক কম থাকে। এবং এটা ইভেন বলা আছে মিজেলস হওয়ার পরবর্তী 1 বছর পর্যন্ত তার এই ইমিউন অ্যামনেসিয়া থাকে। পরবর্তীতে যদি তাকে আবার ইমিউনিটির পক্ষে আবার এগেইনস্ট ইনফেকশন হতে, ইনফেকশনের এগেইনস্টে আবার অ্যান্টিবডি নতুন করে ডেভেলপ করতে হবে। আগের যে অ্যান্টিবডি গুলা ছিল, আগের যে ইমিউন সেল গুলা ছিল, এগুলা কিন্তু এখন আর নাই, কারণ মেমোরি সেল তো ড্যামেজ। মিজেলস ভাইরাস টার্গেট করেই মেমোরি সেল গুলাকে ড্যামেজ করে ফেলে। এখন এই জন্য পরবর্তীতে যে মিজেলস, পোস্ট মিজেলস যে মেনিনজাইটিস হয়, পোস্ট মিজেলস যে নিউমোনিয়া হয়, পোস্ট মিজেলস যে ডায়রিয়া হয়, এগুলা কেন হয়? তার ইমিউন লস হয়েছে। ইমিউন লস হয়েছে কিভাবে? মেজেলস ভাইরাস এই মেমোরি সেল গুলাকে ড্যামেজ করে ফেলে, যার কারণে সে আর মনে রাখতে পারে না আগের কি অ্যান্টিবডি, কি ইমিউন সিস্টেম, তার কি ইমিউন সেল ছিল এগেইনস্ট দ্য ইনফেকশন। যার কারণে যেই ভাইরাসে আছে সেটাই অ্যাটাক করে ফেলে এবং গায়ে হয়। যেহেতু অ্যান্টিবডি বডিতে থাকে না, ইমিউন সেল থাকে না, যার কারণে ইনফেকশনটা সিভিয়ার হয়। এই জন্য পোস্ট মিজেলস নিউমোনিয়া গুলাতে দেখা গেছে যে ট্রিটমেন্ট দিলে অনেক লং টাইম লেগে যায় ভালো হইতে। এটা হলো কারণ একটাই, আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি ঠিকই, কিন্তু তাহলে ট্রিটমেন্টটা লম্বা হয়ে যাচ্ছে, অনেক সময় লাগে। দেখবেন যে আপনারা পোস্ট মিজাল ইনফেকশন গুলাতে সময় বেশি নেয়, এটা ডায়রিয়া হোক, নিউমোনিয়া হোক, মেনজাইটিস হয়, সময় কিন্তু লঙ্গার লাগে ট্রিটমেন্ট দিয়ে, কারণ তার অ্যান্টিবডি, ইমিউন, অ্যান্টি সেল মেডিয়েটেড ইমিউনিটি এগুলো থাকে না। থ্যাংক ইউ।
হ্যালো জি স্যার। হ্যালো আসসালামু জি আলাইকুম স্যার। জি স্যার। জি। আমি কি বলতে পারছি? সবাইকে আমাকে কল করতে পারছিলাম? জি স্যার, জি স্যার, আপনার কথা স্পষ্ট বোঝা গেছে। জি থ্যাংক ইউ। থ্যাঙ্কস। ম্যাম আমরা কি শেষ করতে পারি? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমাদের খুবই ইফেক্টিভ আলোচনা হয়েছে, আশা করি সবাই উপকৃত হয়েছেন। আর একটা ইনফরমেশন যেটা আমাদের একটু কনফিউশন হয়েছে, সেটা হচ্ছে তাহলে আমাদের হামের টিকার বয়স হচ্ছে 6 মাস থেকে 59 মাস, যেটা সরকারিভাবে হামের টিকা দেওয়া হচ্ছে। এটা আহ আন্তরিকভাবে দুঃখিত যে আমরা একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম। 6 মাস থেকে 10 বছর না, 6 মাস থেকে 59 মাস। আমার ঠিক একটা প্রশ্ন ছিল, আমি প্রফেসর ইব্রাহিম খলিল, আমি আছি সলিমুল্লাহ মেডিকেল কলেজে। যে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স তারা বলছে যে ফার্স্ট ডোজ কনফার ইমিউনিটি ফর 93%, সেকেন্ড ডোজ 97%। তো সেকেন্ড ডোজ দেওয়ার পরে কেন থার্ড ডোজ আবার দিতে হবে, এই বিষয়ে কি আপনাদের কোনো জানা আছে কিনা? না আমি খলিল আমি ভাই আপনার প্রশ্নটা বোঝা গেল না। একটু খলিল এগেইন রিপিট করবেন? আমি একটু অ্যাড করি তোর এই প্রশ্নের সাথে। হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট ডোজ দিলে 93 হচ্ছে হাইয়েস্ট, কিন্তু এটা রেঞ্জ আছে 39 থেকে 93। আর সেকেন্ড ডোজ যেটা দেয় সেটার রেঞ্জ হচ্ছে 36 থেকে 39 থেকে 97 হচ্ছে সেকেন্ড ডোজে, আর ফার্স্ট ডোজ 36 থেকে 93। এখন এইটা হচ্ছে পার্সোনাল এবং পপুলেশন দুইটা ইমিউনিটি, কিন্তু সবাইকে আমি ভ্যাকসিন দিলে সবার ইমিউন রেসপন্স একরকম হবে না, যার কারণে এই সমস্যাটা ডেভেলপ করে। আর যেহেতু এখন এটা একটা মপ আপ ক্যাম্পেইন, সুতরাং কার ইমিউনিটি কেমন আমরা তো দেখতে পাচ্ছি না। আমাদের ভ্যাকসিনটা ছিল না বলেই কিন্তু হার্ড ইমিউনিটিটা চলে গেছে। যদি 95% এর নিচে চলে যায় পপুলেশন ইমিউনিটি, তাহলে হার্ড ইমিউনিটি নষ্ট হয়ে যায় ইন কেস অফ মিজেলস, যার কারণে এটা খুব দ্রুত সবাইকে ইনফেক্ট করে। এটা হলো একটা কথা। আর এর আগে কিছু ডক্টর রৌফের কথা জি যেটা আমি বলি, যে সে যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাকে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন দেওয়া কিন্তু বইপত্রে নিষেধ আছে। কারণ ওটা কোন প্রোটোকলে যে এখন দিতে হবে ওই বাচ্চাটার ক্ষেত্রে যেটা বলা, সেটা আমি বলতে পারবো না। কিন্তু যদি ইন জেনারেল আমরা দেখি ঠিক যে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট যদি থাকে, তার জন্য লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিনটা নিষিদ্ধ করা আছে। এটুকু হচ্ছে আচ্ছা আমি বইয়ের রেফারেন্স দিতে পারি, বাকিটুকু আমি হ্যাঁ জানি না, এটা এই জন্য আমি একটু আপনার করলাম। এই কথাটা হ্যাঁ ঠিক আছে, আপনার এই কথাটা সঠিক, কিন্তু প্রশ্নটা ছিল কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ সাথে আন্ডার নিউট্রিশন, এই পেশেন্টটাকে কিন্তু নিউমোনিয়া ভালো করার পরে না দিলে ও কিন্তু ভবিষ্যতে আরো যদি নিউমোনিয়াস ভ্যাকসিন না দেন না না, এখন তাহলে ব্যাপারটা তো একটা ঈদ দেখতে হবে। ওইটা ঠিকই আছে, হ্যাঁ হবে, ওর তো কিন্তু সে যদি নিউট্রিশনাল ইমিউনো ডেভেলপ কম্প্রোমাইজ করা থাকে। যাবে না, কারণ ওর হার্ট ডিজিজ আছে। না না, ডেভেলপ করার কথা বলতেছি না, সেই পেশেন্ট যেখানেই থাকুক না, যেই পেশেন্টে থাকুক, ইমিউনো একটা নর্মাল কম্প্রোমাইজ থাকলে দিতে পারবেন, এটা দিতে সমস্যা আছে, এটা আমি জানি, হ্যাঁ কিন্তু সেই কথা তো। হলো এখন এরকম একটা বাচ্চা, পার্টিকুলার কেসের ক্ষেত্রে ডিসিশনটা আমি বলছি। না ডিসিশন তো এখন আমরা তো জানি না সে ইমিউনো কম্প্রোমাইজ কিনা, সেটা তো জানি এটা না। জানাটা সুতরাং ডিফিকাল্ট। হ্যাঁ, ওটা বুঝেই দেওয়াটা উচিত আর কি। হ্যাঁ কারণ ওটাই ওই যে আমরা ডিসিশনটা দিতে পারবেন। আমাদের আইজি জি যেটা করব, টাইটারটা প্রোটেক্টিভ টাইটার যেটা, সেটা তো মানে প্রাইভেটলি হয় কিনা আমার জানা নেই, কিন্তু না না আইপিএইচ এ বলা আছে যে মানে সবাইকে যাতে ওইখানে কেউ না যায়, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যখন নোটিফাই হয়, তখন WHO ইউনিসেফ এর যারা আছে তারা ব্লাড স্যাম্পলটা নিয়ে দিলেই শুধুমাত্র জি, তারা ওটা করে দিবেন, তো নাহলে অনেক পেশেন্ট জটিল কাজ, করবে। হ্যাঁ, জটিল এটা তো কাজ। পার্সোনালি সম্ভব না, এই ব্যাপারটা হচ্ছে এরকম। আর ওই থার্ড যে ভ্যাকসিনের কথা, একটা জিনিস যে একটু খেয়াল রাখতে হবে, যে মিজলস এর ক্ষেত্রে ইমিউন হওয়ার দুটা সিস্টেম আছে, ওয়ান ইজ ভ্যাকসিনেশন, অ্যানাদার ইজ ন্যাচারাল ইনফেকশন। ন্যাচারাল হুম, ইনফেকশন ইজ মাচ মোর stronger and effective জি than vaccination, but in both cases the antibody titer wanes up after decades. সারা জীবন যে থাকবে এমন না, 20 বছরের পরে করলে দেখবেন যে কমে গেছে। এর মধ্যে যদি কেউ সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, তাহলে তার টাইটার বেড়ে যাবে। আর যদি না হয়, তাহলে 20 বছরের পরে আস্তে আস্তে কমে যেতে পারে। যার কারণে এখনকার ক্ষেত্রে মোর দেন 95% পপুলেশন ইমিউনিটি রেজ করার জন্য এই ভ্যাকসিনটা দিতে হবে। এবং এই ভ্যাকসিন কিন্তু কোথায় কোথায় দেওয়া হচ্ছে এটা কিন্তু বলা আছে, 30টা জায়গায়, 30টা জেলার মধ্যে স্পেসিফাই করা আছে। সবাই গেলে কিন্তু এখন দিবে না।
আমার মনে হয় যারা এটা অ্যারেঞ্জ করেছেন এই ডিজি অফিস থেকে যে সার্কুলারটা দেওয়া হয়েছে সেই সার্কুলারটা আপনারা একটু দেখবেন, তাহলে একটু সমস্যা হবে, সবাই গিয়ে কিন্তু খুঁজতে থাকবে। আর এমন একটা অবস্থায় যে হাসপাতাল যেসব জায়গায় মিজেলসের রোগী আছে, এরকম একটা অবস্থায় যদি বাচ্চাকে নিয়ে যায় সে কিন্তু ঝামেলার মধ্যে পড়বে। সুতরাং এই জিনিসটা একটু ক্লারিফাই করা দরকার যে 5 months to 59 months 30 ডিস্ট্রিক্ট এবং স্পেসিফাইড থানা এবং উপজেলা হচ্ছে। ঢাকার মধ্যে বলা আছে যে এটা দোহারে দিবে, হ্যাঁ, মাদারীপুরের ক্ষেত্রে বলা আছে মাদারীপুর সদরে দিবে, এরকম স্পেসিফাই আছে জায়গাগুলো। আমার মনে হয় এটা আপনারা একটু দেখবেন, দেখে মেসেজটা ঠিক মতো দিলে আমার মনে হয় সবাই উপকৃত হবে, নাহলে সবাই চলে যাবে কিন্তু দিতে। মিজেলসের এবারে যে ইভেন্টটা বেশি হচ্ছে কিন্তু বাংলাদেশের পশ্চিম ভাগটার দক্ষিণ মধ্যভাগ ঢাকা সহ ইনক্লুডিং প্লাস আপনার ম্যাপটা যদি দেখেন তাহলে উত্তর অংশ, হ্যাঁ, কিন্তু তারা পূর্ব 30টা বাংলাতে জায়গাকে শুধু হটস্পট, কক্সবাজারটা, পূর্ব বাংলাটাতে বাংলাদেশের পূর্ব অংশটা শুধু কক্সবাজারটা, বাকি অংশটা মোটামুটি। তো না, পরে এটা দেখা তো গেল আমরা যে দেখছি, আমরা তো দেখছি এটা, কিন্তু ডিজি অফিস তো 30টা হটস্পট আইডেন্টিফাইড করে শুধুমাত্র ওইখানে এই ক্যাম্পেইনিং ভ্যাকসিনটা দিচ্ছে। এখন সেটাই। সবাই গেলে কিন্তু ওই জিনিসটা পাওয়া যাবে না, ঠিক আছে? মনে করেন যে আমার হাসপাতালে ইপিআই সেন্টার আছে, এখানে নরমালি যাদের 9 বা 15 মাসে যাওয়ার কথা তারা বাদেও অন্যরা সবাই যাবে 6 মাসের পরে থেকে, তখন কিন্তু তার কাছে এত ভ্যাকসিন থাকবে না। এখনকার ভ্যাকসিনটা যেভাবে আনা হচ্ছে এটা লোন টাইপের ভ্যাকসিন, পরে এটা পেমেন্ট করা হবে। আপনার ওই যে এটা পড়লে আপনি বুঝতে পারবেন, আমার মনে হয় ডিজি অফিসের একটা সার্কুলেশন আছে কয়েকদিন আগে দেওয়া হয়েছে, ওটা একটু যদি আপনারা দেখেন আমার মনে হয় অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ব্যাপারে বলতে চাই, আমি বুঝলাম না এবার ভাঙ্গে ভাঙ্গে কেন দিচ্ছে, কারণ এত বছর যেটা দেওয়া হতো মাস ভ্যাকসিনেশন করতো সারা দেশে একসাথে, এটা খুব সারা দেশে ক্লিয়ার, একসাথে। খুব ক্লিয়ার, ভ্যাকসিন তো কেনা হয় নাই, এটা একটা ক্লিয়ার মেসেজ তো দেওয়াই আছে, ভ্যাকসিন ছিল না, যার কারণেই তো পপুলেশন ইমিউনিটি কমে আসছে। এবং আমি বারবার এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে এখন যে ইভেন্টটা কিন্তু হয়েছে এবং এটা আমেরিকাতেও তাই হয়েছে, ইউএসএ কিন্তু আসসালামু আলাইকুম, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল। আমি ডাক্তার এনিসা ইসলাম। আর মোটা দাগে যদি বলতে যাই তাহলে বাংলাদেশের বেশিরভাগ বাচ্চাই তো হচ্ছে ম্যালনারিশড। এখন 6 মান্থের ওপরে যেসব বাচ্চারা আসে যাদের আর কি মিজলস হয়নি, তাদেরকে আমরা প্রিভেন্টিভ মেজারে যদি ভিটামিন এ ক্যাপসুল দিয়ে দিই সেটা কি উচিত হবে? বা সরকারের কি এরকম কোনো প্ল্যান আছে যে ভিটামিন আচ্ছা এ আচ্ছা আমি বলছি ভিটামিন এ যেই জিনিসটা আছে দুইটা আছে, ভিটামিন ভ্যাড অ্যান্ড ভ্যাস বলি আর কি, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন অ্যান্ড ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ, দুই জিনিস কিন্তু, তো এটা খেয়াল রাখতে হবে। সাপ্লিমেন্টেশন যেটা হচ্ছে সেটা তো চলছে আমাদের এখানে 6 মান্থ টু 1 year, একটা আমরা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট দিই, তারপরে 1 লাখ, তারপর 2 লাখ, এইভাবে দেই। 500 6 মাসের নিচে 50,000, 6 মাস থেকে 1 বছর হচ্ছে 1 লাখ, তারপর 2 লাখ, এভাবে দেই। এই সাপ্লিমেন্টেশন কিন্তু 6 মাস থেকে 5 বছরের মধ্যে চলমান, ঠিক আছে? আর যখন ডিজিজ হবে, ভিএডি যেটাকে বলি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজ, সেখানে তো বলাই আছে কোথায় কোনটা দিব। মিজেলস হইলে যদি আই কমপ্লিকেশন না থাকে ফার্স্ট ডে সেকেন্ড ডে, আই কমপ্লিকেশন বা অন্য কমপ্লিকেশন থাকলে ফার্স্ট ডে সেকেন্ড ডে অ্যান্ড 14 ডে, এরকম দেওয়াই আছে। বা পারসিস্টেন্ট ডায়রিয়া হইলো ফার্স্ট ডে সেকেন্ড ডে, এরকম বলা আছে। সেটা হচ্ছে ডিজিজের ক্ষেত্রে। কিন্তু নর্মালি ভিটামিন এ যে ক্যাম্পেইনিং চলে সেখানে কিন্তু 6 মাস থেকে 5 বছরের ভিটামিন এ দেওয়ার একটা প্রভিশন আছে, সুতরাং সেই প্রভিশন অনুযায়ী আপনি দিতে পারবেন। আর বাংলাদেশের সব বাচ্চাই ম্যালনারিশ, তাহলে আমরা ওবেসিটি নিয়ে চিন্তা করি কেন এখন? এটা কিন্তু একটা রেজিং ইস্যু, ওবেসিটি। তো এক গড়া বলে দেওয়া যাবে না সব বাচ্চাই ম্যালনারিশ। স্পেসিফিক্যালি যেগুলোকে আমরা হিসাব করে বের করতে পারবো যে দে আর সিভিয়ারলি ম্যালনারিশ, WHO তো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া সেট করে যদি আমরা বলতে পারি তাহলে তার চিকিৎসা সেই মতো হবে। তবে এটা ঠিক যে হ্যাঁ, ম্যালনিউট্রিশনের রেট খারাপ না একেবারে, সিভিয়ারলি ম্যালনিউট্রিশন আপনি অনেক বেশি পাবেন এখন এরকম না কিন্তু। হ্যাঁ, তো সবাইকে ওইভাবে বলা যাবে না, যখন আমরা বলবো মানে তথ্য যাচাই করে স্ট্যাটিস্টিক জেনে কথাগুলো এরকম প্রোগ্রামে আমরা বলবো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, নাহলে মেসেজ ভুল যায়। আমরা অনেক কিছুই জানি কিন্তু মেসেজটা যখন দিব আমাদের পিছনে যে যুক্তিগুলো থাকবে এবং স্ট্যাটিস্টিক থাকবে সেগুলো খুব স্ট্রং হতে হবে, নাহলে হবে না। এভিডেন্স
বেস ছাড়া কিছু কিন্তু দেওয়া ঠিক না। থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ। খুবই চমৎকার উপভোগ একটা সেশন হয়েছে এবং আমাদের খুবই চরম সৌভাগ্য যে আমরা আমাদের আজকের সেশনে 3জন প্রফেসর স্যারকে পেয়েছি এবং যাদের ইনপুট গুলা খুবই চমৎকার ছিল, এবং আমার মনে হয় এরপর আর কারো কোনো প্রশ্ন থাকবে না। এবং স্যারদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মাঝেও স্যাররা আমাদেরকে এত রাত পর্যন্ত সময় দিয়েছেন, এজন্য বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ ভাইয়া থেকে স্যারদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ।